সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর রায় মার্টিনের যে পার্ট 3 ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে বাঁকুড়া জেলা স্কুল আছে সেই বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নের সেটের 1 ও 2 মার্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে। তো 1 মার্কের টোটাল 8টা প্রশ্ন আছে, ঠিক আছে। তার মধ্যে প্রথম অঙ্কটা আগে আমরা আলোচনা করব। দেখো কি বলেছি। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা বলেছে দেখো, বলছে x, y এর সঙ্গে x আর y এটা দুটো টার্ম আছে। বলছে x y এর সঙ্গে যদি ব্যস্ত অনুপাতে থাকে তাহলে নিচের 4টে অপশন আছে, তার মধ্যে কোনটা হবে। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, এই যে বাঁকুড়া জেলা স্কুলের যে সেটটা আছে না, মানে 1 ও 2 মার্কের প্রশ্নগুলো করলেই তোমরা বুঝতে পারবে যে খুবই স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন। তাই একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে, নাহলে একটা প্রশ্ন ঠিক মতো তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। প্রথমত হচ্ছে প্রশ্নের ধাঁচটা বুঝতে হবে। এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে না, এটা ক্লাস 10 এর বই থেকে দেওয়া হয়েছে, মানে ক্লাস 10 এর যে লেভেল সেই লেভেলের প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের ক্লাস 8 এ সময় কার্য চ্যাপ্টার আছে, ঐকিক নিয়মের অঙ্ক আছে, কিন্তু এই টাইপের নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেহেতু ক্লাস 10 এর বই আছে তাই আমি হালকা কনসেপ্ট দেবো। এটা কোন চ্যাপ্টার থেকে আছে? ক্লাস 10 এ ভেদ বলে একটা চ্যাপ্টার আছে, যেটা তোমরা ভৌত বিজ্ঞানেও পড়বে। আচ্ছা, ভ্যারিজিয়াস এই জিনিসটা কি, এটা আমাদের আগে বুঝতে হবে। আচ্ছা, আমি একটা সিম্বল আঁকলাম, ঠিক আছে। এই যে সিম্বল, এই সিম্বলটাকে আমরা ভ্যারিজিয়াস বলতে পারি, মানে সিম্বলটা এই টাইপের হবে, এই জিনিসটাকে আমরা ভ্যারিজিয়াস বলতে পারি। এটা মানে কি? এটা মানে হচ্ছে এটাই যে ভেদ, মানে আমরা যে ভেদ চ্যাপ্টারটা করব ক্লাস 10 এ গিয়ে, বা এখন আমি হালকা কনসেপ্ট দিচ্ছি, সেখানে ভেদ মানে বলতে চাইছে এটাই যে ধরো দুটো জিনিস আছে, আমি একটা এক্স ধরলাম আর একটা ওয়াই ধরলাম, তাহলে দুটো পার্ট আছে আমার কাছে, একটা এক্স পার্ট আর একটা হচ্ছে ওয়াই পার্ট আছে। এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এক্স আর ওয়াই এর মধ্যে কি নির্ণয় করব? সম্পর্ক। তার আগে আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে ব্যস্ত। কখন সরল হবে আর কখন ব্যস্ত হবে? দেখো, যখন এদিকেও বাড়বে ওইদিকেও বাড়বে, বা এদিকে কমবে ওইদিকে কমবে, তখন সরল। আর একদিকে বাড়বে একদিকে কমবে, বা একদিকে কমবে বাড়বে, তখন হচ্ছে ব্যস্ত। এবার এই ভেদে কি বলছে যে ধরো সাপোজ হচ্ছে সরল সম্পর্ক হচ্ছে, কি হচ্ছে? সরল সম্পর্ক। তাহলে এক্স আর ওয়াই দেখা যাচ্ছে পরস্পরের সঙ্গে সরল সম্পর্কে আছে। তখন আমরা ভেদের নিয়মে যখন এটাকে লিখবো, তখন সেটা কিভাবে লিখবো বলো তো? এক্স ভ্যারিজিয়াস ওয়াই, অর্থাৎ এক্স এর সঙ্গে ওয়াই কি আছে? সরল ভেদে আছে বা সরল সম্পর্কে আছে। অর্থাৎ এক্স এর মান যদি বাড়ে ওয়াই এর মান বাড়বে, এক্স এর মান যদি কমে ওয়াই এর মানও কমবে। কিন্তু এখানে প্রত্যেকটা অপশানে দেখো ধ্রুবক বলে একটা জিনিস আছে, মানে আমাদের এই সাইডে ধ্রুবক নিয়ে আসতে হবে। তো ব্যাপারটা হচ্ছে ভ্যারিজিয়াসকে যখন আমরা ধ্রুবকে নিয়ে আসবো, অর্থাৎ মানে আমরা এটাকে যখন ধ্রুবকে নিয়ে আসবো, তখন ভ্যারিজিয়াসটাকে ওঠাতে হবে। এটা একটা চিহ্ন, যাকে ভ্যারিজিয়াস আমরা যেমন ইকুয়াল ইউজ করছি, এই জিনিসটাকে বলা হয় ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান, এরকম প্রচুর সিম্বল আমরা ইউজ করি। ঠিক তেমনই একটা সিম্বল হচ্ছে ভ্যারিজিয়াস, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করব? এই ভ্যারিজিয়াসটাকে ওঠাবো। যেহেতু ভ্যারিজিয়াসটাকে ওঠাতে হবে, তাই আমরা এই জায়গাটায় বলতে পারি দেখো ভ্যারিজিয়াসের পরিবর্তে হচ্ছে সমান, ঠিক আছে। ভ্যারিজিয়াসের পরিবর্তে সমান। এবার দেখো, যেহেতু ভ্যারিজিয়াসটাকে উঠাচ্ছি, তাই হচ্ছে আমাদের কিছু একটা কি করতে হবে? নিয়ে আসতে হবে, কিছু একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। সেই ধ্রুবকটাকে আমরা কে ধরতে পারি? ধরো সেই ধ্রুবকটাকে আমরা কে ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কে লিখলাম? ইনটু, মানে এই দুটো বাদ দিয়ে কিছু একটা ধ্রুবক ধরলাম, কে ধরলাম? ইনটু ওয়াই, মানে যখন সরল ভেদে থাকবে তখন তার নিয়মটা হচ্ছে এরকম, এক্স সমান হচ্ছে কে ইনটু ওয়াই। কেটা কোথা থেকে আসলো? আমরা ভ্যারিজিয়াসটা উঠালাম, তাই কে, ভ্যারিজিয়াসের পরিবর্তে আমরা সমান দিয়েছি, কিন্তু এটা নিয়ম হচ্ছে এরকম, ম্যাথামেটিক্সের নিয়ম যে এই জায়গাটা ভ্যারিজিয়াস উঠালে আমাকে সমান দিতে হবে। ইনটু, আমি দেখো কে লিখেছি আর ওয়াই এর সঙ্গে ইনটু আকারে আছে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি যে দেখো কে, মানে প্রত্যেকটা জায়গায় দেখো ধ্রুবক তার আগে সমান, ধ্রুবক সমান এরকম আছে। তাহলে আমি এই ধ্রুবকটাকে রেখে দেব, ঠিক আছে। তাহলে ধ্রুবককে যদি রাখি, তাহলে এদিকে কে আছে বলতো? ওয়াই আছে। তাহলে ওয়াই সমানের ওইদিকে গুণ আকারে আছে না? তাহলে যখনই সমানের ওই দিক থেকে সমানের এই সাইডে নিয়ে আসবো, অর্থাৎ সমানের বাম দিকে নিয়ে আসবো, তখন কি হবে বলতো? এটা হয়ে যাবে এক্স বাই ওয়াই সমান হচ্ছে কে, অর্থাৎ এক্স বাই ওয়াই, কে এর পরিবর্তে আমরা এখানে ব্র্যাকেটে বলতে পারি ধ্রুবক। এটা হচ্ছে নিয়ম হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই সমান কিন্তু ধ্রুবক আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন বলেছে, সেটা হচ্ছে ব্যস্তানুপাতে। আমরা যেটা বের করলাম এটা হচ্ছে সরল,
যখন সরল সমানুপাতে থাকবে, তাই এই অপশানটা কিন্তু হবে না। ঠিক আছে, ভালোভাবে আমি আবারও বলছি, দেখো আমাদের দুটো পার্ট, ধরো দুটো টার্ম দিয়েছে, একটা এক্স আর একটা ওয়াই, দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে যে কি সম্পর্ক হবে। তো আমরা ধরো বললাম যে এক্স আর ওয়াই একটা সম্পর্ক আছে ভেরিজিয়াস, সরল সম্পর্কে যদি লেখা মানে থাকে তাহলে তাকে লেখার নিয়ম হচ্ছে এরকম ভাবে ভেরিজিয়াস দিতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, ভেরিজিয়াসটাকে ওঠাবো। ভেরিজিয়াসটাকে ওঠার জন্য কি দেওয়া হয়েছে, এখানে সমান নেওয়া হয়েছে, কিন্তু ভেরিজিয়াসটাকে যেহেতু ওঠাচ্ছি তাই ম্যাথামেটিক্সের ভাষায় আমাদেরকে একটা কি করতে হবে, ধ্রুবক নিতে হবে। যে ধ্রুবকটা আমরা ধরো কে ধরে নিয়েছি, তোমরা অন্য কিছু ধরতে পারো। আচ্ছা, ইনটু ওয়াই, তারা গুণ আকারে থাকবে, আমার ওয়াই এর দরকার নাই, আমার দরকার ওইদিকে ধ্রুবক, তাই ওয়াই ওইদিকে গুণ আকারে আছে, সমানের এদিকে হলে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে কে। এটা সরলে যখন থাকবে তখন তার নিয়ম, কিন্তু যদি ব্যস্ততে থাকে, যদি ব্যস্ত অনুপাতে থাকে, যেটা আমাদের বের করতে হবে, সেই অনুপাতে যখন থাকবে তাকে লেখার নিয়ম দেখো। এতে লেখার নিয়ম হচ্ছে এরকম যে এক্স ভেরিজিয়াস, এক্স ভেরিজিয়াস মানে এখানেও এক্স ভেরিজিয়াস, এখানেও এক্স ভেরিজিয়াস, এত দূর একই থাকবে, 1/y, 1/y। তাহলে সরলে থাকলে এক্স ভেরিজিয়াস ওয়াই হবে, আর ব্যস্ততে থাকলে কি হবে, এক্স ভেরিজিয়াস 1/y। এই দুটো জিনিস গোলাবে না, ব্যস্ততে থাকলে 1/y হবে, মানে একটা বাড়লে আর একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে, এটাই বোঝাতে চাইছি। একই রকম আমরা কি করবো বলো তো, এই যে ভেরিজিয়াসটাকে ওঠাবো, তা ভেরিজিয়াসকে যেহেতু ওঠাবো, আচ্ছা এখানে কি করতে হবে, দেখো এক্স সমান কে ইন্টু 1/y এরকম আছে। আচ্ছা আমার দরকার হচ্ছে এদিকে ধ্রুবক রাখা, তাই তো নাকি, কে ইন্টু 1 মানে কি কেই হবে। আচ্ছা এখান থেকে বলতে পারি এক্স সমান কে বাই কি ওয়াই। আমার দরকার কি বললাম, যে আমার ধ্রুবক রাখতে হবে এদিকে, সমানের ওই সাইডে ধ্রুবক, কারণ দেখো সমান ধ্রুবক সমান ধ্রুবক সমান ধ্রুবক প্রত্যেকটা অপশানে তাই আছে। তাহলে সমান ইন্টু কে, কে মানে এখানে কিন্তু ধ্রুবক, এটা আমরা পেয়ে গেছি। তাহলে ওয়াই এর কি দরকার আছে, ওয়াই এর কিন্তু এখানে দরকার নাই, তাই ওয়াই কে কি করবো, সমানের এদিকে আমরা গুণ করে দেবো, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে কে ইন্টু 1 মানে কিন্তু কেই থাকবে। তাহলে এক্স গণিত ওয়াই, এখানে বলতে পারি এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে কি বলতো কে, অর্থাৎ এক্স ওয়াই সমান কে। কে মানে কি, কে মানে বললাম যে ধ্রুবক। তাহলে দেখো তো এই অপশনটা আছে কিনা, এক্স ওয়াই সমান হচ্ছে ধ্রুবক, তার মানে সি নাম্বার যে অপশনটা আছে সি, এটাই হচ্ছে অ্যান্সার হবে। আশা করছি তোমাদের ক্লিয়ার। আচ্ছা এরপরে নেক্সট যে 1-2 নাম্বার প্রশ্নটা আছে, পেজ নাম্বার 164, একটা মো পড়ে দেখলে কি বলেছে, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো বলছে একটি মিশ্রণে চিনি ও জলের অনুপাত হচ্ছে 4:3। একটা মিশ্রণে চিনি আর জলের অনুপাত আছে কত, 4:3। মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে চিনি ও জলের অনুপাত হয় 4:5। তাহলে মিশ্রণে এক্সট্রা কি করা হয়েছে, 5 লিটার জল ঢালা হয়েছে। তাহলে আগে থেকে একটা মিশ্রণ ছিল যেখানে চিনি আর জলের অনুপাত আছে, এক্সট্রা কি মেশানো হচ্ছে, জল মেশানো হয়েছে, দিয়ে অনুপাতটা হচ্ছে কত, 4:5। প্রথম মিশ্রণটির পরিমাণ কতটা ছিল, মানে প্রথম মিশ্রণটার পরিমাণটা কত ছিল সেটা আমাদের বের করতে হবে, অনুপাতে দেওয়া আছে, আমাদের পরিমাণটা বের করতে হবে। আচ্ছা দেখো আমরা যেহেতু জানি না যে মিশ্রণে কতটা কি পরিমাণে মেশানো হয়েছে, তাই আমরা ধরেই নিতে পারি যে মনে করি এই যে একটি মিশ্রণে বলেছে, তাহলে ওই মিশ্রণে আমরা বলতে পারি যে চিনি আছে কত, 4 ভাগ আছে। তাহলে এমন একটা ট্রাম নেব, যখনই অনুপাত থেকে বের করতে হবে, আমরা জানি তো নাকি যে অনুপাত থেকে যখন বের করব প্রথমটার সঙ্গে যত আমরা গুণ করব দ্বিতীয়টার সঙ্গে ততই গুণ করব, একটা একক নিয়ে নেব, ধরো এক্স নিয়ে নিলাম। তাহলে আমরা কি এটা বলতে পারি যে ধরি মিশ্রণে চিনি আছে সমান হচ্ছে 4x লিটার, আর জল আছে হচ্ছে 3 গণিত x মানে 3x লিটার। প্রথম মিশ্রণে এটা বলতে পারি যে একটি মিশ্রণে বলেছে। আচ্ছা ধরি মিশ্রণে প্রথমে দেখো আমাদের বলেছে চিনি, তাই ধরি মিশ্রণে চিনি আছে সমান x লিটার, যেহেতু 1 মার্কের অত বেশি লেখার দরকার নাই। দেখো মিশ্রণে জল আছে, তাহলে জল কত আছে, আচ্ছা এখানে x না 4 × x এটা হবে, যেহেতু আমাদের বলেছে মিশ্রণে 4, তাই 4 × x এত লিটার, আর জল আছে হচ্ছে 3x এত কি লিটার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এক্সট্রা মিশ্রণে 5 লিটার জল মিশে আছে,
তাই তো নাকি? তাহলে 5 লিটার এই কথাটা লিখতে পারি যে মিশ্রণে 5 লিটার জল মেশালে জলের পরিমাণ হবে কত? তাহলে মিশ্রণে কত লিটার জল মেশানো হয়েছে? 5 লিটার। তাহলে 5 লিটার যদি জল মেশানো হয় জলের পরিমাণ হবে সমান হচ্ছে কত বলো তো? দেখো আগে অলরেডি জল ছিল 3x, তার সঙ্গে 5 লিটার মেশাচ্ছি, তার মানে 3x + 5 এত কি লিটার হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, দেখো আমাদের একটা মিশ্রণ ছিল, সেই মিশ্রণে চিনি আর জলের অনুপাত বলে দিয়েছে, তো আমরা আলাদা আলাদা ভাবে বের করছি। যে মনে করি চিনির পরিমাণটা কত ছিল 4 × x, আমরা একই একক যুক্ত পদ ধরে নিয়েছি x, তাহলে 4 × x = 4x লিটার, আর জল আছে 3 × x = 3x লিটার। এবার বলছে ওই মিশ্রণটায় আরো 5 লিটার এক্সট্রা কি করা হয়েছে? জল মেশানো হয়েছে। তাহলে অলরেডি আগে ছিল 3x লিটার, তার সঙ্গে যদি 5 লিটার মেশানো হয় তাহলে কি হবে? 3x + 5 লিটার হবে। আচ্ছা, এবার দেখো আমাদের যেটা বলে দিয়েছে যে মেশানোর পরে অনুপাতটা হচ্ছে কত? 4:5। তাহলে ডাইরেক্ট কি আমরা শর্তানুসারে ভালোভাবে বুঝবে এই কথাটা বলতে পারি। আচ্ছা, এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। শর্তানুসারে আমরা দেখো প্রথমে চিনি পেয়েছে কত? 4x, তার মানে চিনির মানে যে পরিমাণ সেটা বাই জল মেশানোর পরে যেটা আসলো অর্থাৎ 3x + 5 সমান কি আমরা এটা বলতে পারি? দেখো এখন বলেছে যে চিনি ও জলের অনুপাত হচ্ছে কত হবে? চিনি ও জলের অনুপাত হচ্ছে 4:5 হবে। তার মানে চিনির যেটা পরিমাণ ছিল তার সামনে চিনির অংশটা বসালাম। আচ্ছা, আর নিচে হচ্ছে জল। এবার আমরা কি করব? এখান থেকে x এর টার্মটা বের করে নেব। যদি x পেয়ে যাই তার মানে আমরা x এর সঙ্গে 4 গুণ করব, চিনি পেয়ে যাবো, x এর সঙ্গে 3 গুণ করব, জল পেয়ে যাবো, দিয়ে দুটো যোগ করে দেবো, তাহলে তো মিশ্রণটা কত পরিমাণ ছিল আমরা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কোনাকুনি গুণ করো। আচ্ছা, 4 × 5 কি হবে? যদি কোনাকুনি গুণ করি 4 × 5 = 20x সমান, দেখো কোনাকুনি গুণ করো 3 × 4 = 12x, প্লাসে প্লাসে যেহেতু এখানে সব প্লাস আছে তাই মাইনাসের কোনো ব্যাপারই নাই। আচ্ছা, প্লাস 4 × 5 কি হবে? 20। আচ্ছা, 12-র এদিকে কাজ নেই, সমানের এদিকে পাঠিয়ে দিব, তাহলে 20x সমান হচ্ছে কি হবে? দেখো মাইনাস আসবে, যেহেতু 12x এদিকে সমানের এদিকে প্লাস ছিল, এই সাইডে যদি আসে -12x হবে, সমানই হচ্ছে 20। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি যে 20টা x থেকে যদি আমরা 12টা x বিয়োগ করি কটা x হবে? 8x হবে, সমান হচ্ছে কত হবে? 20 হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট x সমান কি হবে? 20/8। দেখো 4 দিয়ে কাটবে, 4 × 2 = 8, 4 × 5 = 20, তার মানে কত আসছে? x সমান হচ্ছে 5/2 আসছে। আচ্ছা, x সমান 5/2, অর্থাৎ আমরা যদি ভাগ করি কত পাবো বলো তো? পয়েন্টে 2 × 2 = 4, 5 থেকে 4 বাদ দিলে 1.0, 5 × 2 = 10, তার মানে 2.5 এত আসছে। তাহলে অতএব আমরা বলতে পারি যে অতএব x সমান হচ্ছে 2.5 এত কি লিটার। ঠিক আছে, এত লিটার। তাহলে দেখো x এর মান আমরা যেহেতু পেয়ে গেছি, তাহলে এখন মিশ্রণটার পরিমাণ কত হবে? ডাইরেক্ট আমরা লিখবো যে অতএব মিশ্রণের পরিমাণ কি হবে? মিশ্রণের পরিমাণ, দেখো মিশ্রণের পরিমাণ সমান আমরা বলতে পারি যে 4 × x, x মানে কত? 2.5, তার মানে এই জায়গাটা লিখতে পারি 2.5 যোগ চিনি আর জল মিশিয়ে তো মিশ্রণটা তৈরি হয়েছে, তাই চিনির পরিমাণ প্লাস হচ্ছে জলের পরিমাণ, অর্থাৎ 3 × 2.5। আচ্ছা, আমরা 4 এর সঙ্গে 2.5 গুণ করব। যদি 4 এর সঙ্গে 2.5 গুণ করি তাহলে দেখবে 4টা আড়াই যদি যোগ করি মানে 10.0 আসে। আচ্ছা, যোগ আড়াইকে যদি 3 দ্বারা গুণ করি 3 × 25 = 75 হয়, মানে যেহেতু দশমিক আছে 7.5 হয়ে যাবে, তার মানে এখানে আসবে 17.5 এত লিটার। এটা হচ্ছে আনসার। আমি দেখো আবারও বলছি, এই অঙ্কটা হয়তো তোমাদের কাছে একটু কঠিন হতেই পারে, ঠিক আছে, কিন্তু ইজি ভাবে বোঝার চেষ্টা করো। এখানে আমাদের প্রথমে একটা অনুপাত বলে দিয়েছে যে মিশ্রণে চিনি আর জলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:3। তাহলে চিনিটা কত হবে, মানে কত পরিমাণ ছিল যেহেতু আমাদের কাছে জানা নাই, অনুপাত থেকে বের করছি, তাই x যুক্ত পদ ধরে নিয়েছি 4x লিটার, আর জলের পরিমাণটা হবে 3x লিটার।
আচ্ছা, এবার আমি কি করলাম, ওই মিশ্রণটা আরো এক্সট্রা 5 লিটার জল মেশাচ্ছি। যদি এক্সট্রা 5 লিটার জল মেশাই, অলরেডি আগে 3x ছিল, তার সঙ্গে 5 লিটার মেশাচ্ছি, মানে 3x প্লাস 5 লিটার হবে। আচ্ছা, এবার দেখো ওরা বলে দিয়েছে যে মেশানোর পরে 4:5 হচ্ছে অনুপাত আসবে, মানে চিনি আর জলের যে অনুপাত সেটা 4:5 হবে। ঠিক আছে, তাহলে ওখান থেকে দেখো আমরা যেটা অলরেডি আগে চিনি ছিল সেটা চিনি আছে, কিন্তু জলের চেঞ্জ হয়েছে, তাই জলের সঙ্গে দেখো 5 যোগ হয়েছে, তাহলে চিনি বাই জল সমান হয়েছে চিনি বাই জলের যে অনুপাতটা ওরা পরে বলে দিয়েছে। দিয়ে আমরা এক্স এর মানটা পেলাম, এক্স এর মান এসছে 2.5 লিটার। তাহলে মিশ্রণের পরিমাণটা কি হবে, দেখো মিশ্রণে কি কি আছে, চিনি আর জল আছে। ঠিক আছে, আমাদের দেখো এখানে বইয়ে প্রশ্নটা কি বলেছিল যে প্রথমে মিশ্রণটির পরিমাণ কত ছিল, পরে কিন্তু জিজ্ঞাসা করেনি, প্রথমে। তাই দেখো আমরা এটা আর এটা যোগ করে দিয়েছি। ক্লিয়ার তোমাদের? নেক্সট যে অঙ্কটা আছে ওটা 3 নম্বর অঙ্কটা। হয়তো তোমাদের অঙ্কটা দেখার পরে মনে হতে পারে যে এটা একটু কঠিন বা আলাদা টাইপের, কেমন টাইপের আছে, কিন্তু অঙ্কটা ইজি ভাবে বোঝার চেষ্টা করো। দেখো কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক্স জন মানুষ প্রতিদিন এক্স ঘন্টা কাজ করে, এক্স দিনে এক্স একক কাজ করে। তাহলে এক্স জন মানুষ প্রতিদিন এক্স ঘন্টা করে কাজ করে, এক্স দিনে এক্স একক, মানে 4টে সম্পর্ক বলেছে এখানে। ঠিক আছে, এক্স জন মানুষ এক্স দিন কাজ করে, এক্স ঘন্টা, আর কত একক, এক্স একক। আচ্ছা, এবার আমাদের বলছে যে ওয়াই জন মানুষ, মানে এক্স এর জায়গায় ওয়াই আসলো, ওয়াই জন মানুষ প্রতিদিন ওয়াই ঘন্টা ওয়াই দিনে কতটা পরিমাণ কাজ করবে। আচ্ছা, যেহেতু 1 মার্কের আছে তাই আমরা বেশি কিছু লিখবো না। দেখো ডাইরেক্ট তোমরা এই কথাটা হয়তো লিখতে পারো, সমস্যাটি হলো আচ্ছা 4টে আমাদের সম্পর্ক বের করতে হবে, আর লাস্টে আমরা রাখবো কি বলতো, কাজের পরিমাণ, সেটা আমরা লাস্টে রাখবো, কারণ ওটাই বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা লোক ব্র্যাকেটে লিখতে পারি জন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা সময় ব্র্যাকেটে রাখতে পারি ঘন্টা। আচ্ছা, তারপরে দেখো বলেছে কাজ করে, আর ব্র্যাকেটে দিন লিখতে পারি কাজ, ব্র্যাকেটে দিন, মানে কতটা দিন কাজ করে। আচ্ছা, আর একটা লিখবো, সেটা হচ্ছে কাজের পরিমাণ, কাজের পরিমাণ, যেখানে আমরা ব্র্যাকেটে রাখতে পারি একক, কারণ কাজের পরিমাণটা কত একক হবে এটা বলেনি, আর আমাদের প্রত্যেকটা অ্যান্সারই দেখবা যে একক, কত একক এটা চেয়েছি। আচ্ছা, প্রথমে আমরা দেখো এক্স জন লোক পেয়েছি, এক্স ঘন্টা কাজ করে, এক্স দিন কাজ করে, কাজের পরিমাণ হচ্ছে এক্স, এই যেভাবে বোঝার চেষ্টা করো। এবার ওরা বলছে ওয়াই জন লোক ওয়াই ঘন্টা ওয়াই দিনে কতটা পরিমাণ হচ্ছে কাজ করবে, যেহেতু 1 মার্কের, এটা যেহেতু 1 মার্কের। আচ্ছা, প্রথমে আমরা প্রত্যেকটার সঙ্গে, মানে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কি সম্পর্ক আছে সেটা বুঝবো আগে। ঠিক আছে, দেখো প্রথমে যদি আমি লোকের সঙ্গে কাজের সম্পর্কটা খুঁজি, ধরো লোক আছে এক্স জন, কাজের পরিমাণ হচ্ছে এক্স, মানে ধরো লোক, কিছু লোক আছে তারা একটা কাজ করে, এবার দেখা যাচ্ছে লোক কমে আলো, তার মানে কাজের পরিমাণ কমবে, লোক দেখাচ্ছে বাড়ছে, তার মানে কাজের পরিমাণ বাড়বে। তাহলে আমরা কি বুঝতে পারছি এখান থেকে, যে এটার সঙ্গে এটা হচ্ছে সরল সম্পর্ক আছে। আচ্ছা, তারপরে এটা দেখো সময়, মানে এক্স কিছু ঘন্টা সময় লাগে, কিছু ঘন্টাতে এতটা কাজ করে, ঘন্টা কমে আলো মানে কাজের পরিমাণ কমবে, ঘন্টা বাড়লো মানে কাজের পরিমাণ বাড়বে, এটাও আমরা বুঝতে পারছি সরল সম্পর্ক আছে। আচ্ছা, দিন দেখা যাচ্ছে কিছুদিন কাজ করে, কিছুটা পরিমাণ কাজ করে, কিছুটা কাজটা দেখা যাচ্ছে আরো কমছে, তার মানে কাজের পরিমাণটা কমবে, দিন যত বাড়বে তত বেশি কাজ করতে পারবে, তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি সরল সম্পর্ক। অর্থাৎ তিনটেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরল সম্পর্ক আছে। তাহলে আমরা ডাইরেক্ট এই কথাটা লিখতে পারি যে অতএব নির্ণীয় কাজের পরিমাণ, নির্ণীয় কাজের পরিমাণ, কাজের পরিমাণ সমান, আচ্ছা অলরেডি এখানে যেটা আছে সেটা হচ্ছে গুণ আকারে হবে, মানে এক্স গণিত, এটা হচ্ছে নিয়ম, তোমরা ঐকিক নিয়ম করতে গিয়ে এই জিনিসগুলো দেখে এসছো আশা করছি। আর যেহেতু 1 মার্কের আছে তাই আমি বেশি করতে যাবো না। দেখো যখনই সরল সম্পর্ক থাকবে না, তখন মাথায় রাখবে যে এটা উপরে বসবে আর এটা নিচে বসবে, মানে উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই বাই এক্স।
একই রকম এটাও উল্টে যাবে, মানে গণিত বলতে পারি ওয়াই বাই এক্স, গণিত এটাও বলতে পারি ওয়াই বাই এক্স। আমাদের সময় বাঁচাতে হবে, তাই তো নাকি? 1 মার্কের আমাদের সময় বাঁচাতে হবে। এটা আমি চাইলে অনেকটা বড় করতে পারি, কিন্তু সেটা 4-5 মার্কের অঙ্ক হবে, কিন্তু কি দরকার, আমার যেহেতু 1 মার্ক আছে। আচ্ছা দেখো, কোনাকুনি ওপর নিচ কাটছে এক্স আর এক্স, আর দেখো ওপরে 3টা ওয়াই আছে, নিচে 2টো এক্স আছে গুণ আকারে, আর কিন্তু কাটবে না। তাই আমরা এখান থেকে কি এটা বলতে পারি, ডাইরেক্ট ওপরে ওয়াই গণিত ওয়াই সমান হচ্ছে ওয়াই স্কয়ার বাই নিচে এক্স গণিত এক্স মানে হচ্ছে এক্স স্কয়ার, সরি ওয়াই কিউব হবে। এখানে ওয়াই মানে 3টে ওয়াই আছে, তাহলে ওয়াই গণিত ওয়াই সমান ওয়াই কিউব বাই হচ্ছে এক্স স্কয়ার, কি একক। ঠিক আছে, এই যে অপশনটা আছে দেখবে তোমাদের উপরে ওয়াই কিউব বাই হচ্ছে এক্স স্কয়ার, এটা একদম এ নাম্বার যে অপশনটা আছে, এ নাম্বার অপশন হবে অ্যান্সার। আমি আবারও বলছি, দেখো এখানে আমাদের হয়তো মনে হচ্ছে অঙ্কটা বিশাল কিছু আছে, কিন্তু কিছুই নাই। এখানে আমরা ডাইরেক্ট প্রথমে লিখে দেবো, সমস্যাটি হলো 4টা সম্পর্ক বের করতে বলেছে, আমরা পরপর 4টা সম্পর্ক লিখেছি। যেটা বের করতে বলবে এটা তো আমরা জানি ঐকিক নিয়মের প্রসেস, সেটাকে শেষে লিখবো। আচ্ছা, এক্স জন লোক এক্স ঘন্টা এক্স দিনে এক্স একক কাজ করে। এবার আমাদের যেটা বের করতে হবে যে ওয়াই জন লোক ওয়াই ঘন্টা ওয়াই দিনে কতটা পরিমাণ কাজ করবে, কাজের পরিমাণটা কত। আমরা নির্ণয় কাজের পরিমাণ বের করছি। যেহেতু দেখছি যে এটার সঙ্গে প্রত্যেকটা সরল সম্পর্ক আছে, তাই সরল সম্পর্কের নিয়ম হচ্ছে উল্টে যাবে। যদি ব্যস্ত হতো তাহলে ওপর নিচ এভাবেই বসবে, যেহেতু সরল তাই উল্টে গেল। কাটাকাটি করে আমরা দেখছি যে এটা অ্যান্সার আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে 2-এর 4 নম্বর প্রশ্নটা আছে, কি বলেছে দেখো, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ত্রিভুজ এবিসি এর মধ্যমা হচ্ছে এডি, ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি, এডি সমান এবি সমান হচ্ছে হাফ বিসি যদি হয়, তবে 4টে অপশন দিয়েছে, কোনটা হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা একটা ত্রিভুজ আঁকবো, সেই ত্রিভুজের নাম দিব ওদের ইনফরমেশন অনুযায়ী এ বি সি। তাহলে ধরো ত্রিভুজের নাম দিলাম এ বি আর হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, এই ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে সামনে যে বাহু তার উপর হচ্ছে আমরা মধ্যমা টানবো, যেটা সমান 2 ভাগে ভাগ করে দেবে, মানে যে বড় ত্রিভুজ ছিল সেটাকে সমান 2 ভাগে ভাগ করবে। আচ্ছা, যখনই সমান 2 ভাগে ভাগ করবে, তাহলে বলো তো এখানে যদি ডি নি, মানে এডি যেহেতু মধ্যমা বলেছে, এই বিডি আর ডিসি এই টুখানটা সমান হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু মানে এই কথাটা অবশ্যই বলতে পারি যে এডি মধ্যমা, এডি মধ্যমা, সুতরাং কি হবে বলতো, বিডি সমান হচ্ছে ডিসি বা হচ্ছে আমরা বলতে পারি সিডি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিডি সমান যদি সিডি হয়, আর ওরা যে ইনফরমেশনটা বলেছে যে এডি সমান হচ্ছে এবি সমান হচ্ছে হাফ বিসি, এই কথাটা লিখি। আচ্ছা, ওরা বলছে যে এডি সমান হচ্ছে এবি সমান হাফ বিসি। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এই বিসি তাকে যদি আমরা অর্ধেক করি, অর্থাৎ বিসি বাহুটাকে যদি আমরা অর্ধেক করি, তবেই তো বিডি সমান ডিসি পাবো, তাই তো নাকি? মানে বিডি আর ডিসি সমান 2 ভাগে ভাগ হবে, তাহলে হাফ বিসি সমান কি আমরা এই কথাটা বলতে পারি না যে সমানই হচ্ছে বিডি, হাফ বিসি, অর্থাৎ বিসি কে অর্ধেক করে তো আমরা বিডিটা পাচ্ছি। এবার তোমরা দেখো তো, এডি এবি আর বিডি, এডি এবি আর বিডি 3টা বাহু পরস্পরের সঙ্গে সমান হয়েছে না? যখনই কোনো ত্রিভুজের, মাথায় রাখবে যে 3টে বাহুর দৈর্ঘ্য সমান হবে, যখনই কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পরের সঙ্গে সমান হবে, তখন সেই ত্রিভুজটাকে আমরা বলবো যে সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তার মানে এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তার মানে আমরা এটাও তো বলতে পারি যে প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি করে হবে। আচ্ছা, তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি একটি কি বলতো, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, তার মানে আমরা এখন বলতে পারি যে এবিডি কোণ এবিডি সমান হচ্ছে কোণ এডিবি সমান হচ্ছে কোণ বিএডি সমান 60 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে আসবে? 60 ডিগ্রি করে। এই কোণটা আসবে 60 ডিগ্রি। আচ্ছা, যখনই এই কোণটা 60 ডিগ্রি হবে,
ঠিক তার অপর পাশের কোণটা কত হবে বলো তো? এই কোণটা, অর্থাৎ ওই ত্রিভুজের এডিসি। আচ্ছা, অতএব কোণ এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি হবে। কেন 180 থেকে মাইনাস করছি? কারণ আমরা জানি যে একটা ত্রিভুজ না, সরল রেখা যদি ধরি আমরা, বা সরল রেখাংশ যদি ধরি, তার এই পাশ আর ওই পাশ মানে যে সরল কোণটা তৈরি হবে, একটা সরল কোণ তৈরি হবে, তাহলে সেই সরল কোণের মান হবে 180 ডিগ্রি। 180-র মধ্যে এটা যদি 60 ডিগ্রি হয়, ঠিক তার পাশে কি হবে? 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার পরিমাপ হবে 120 ডিগ্রি। এবার একটা ত্রিভুজের একটা কোণ হচ্ছে আমরা পেয়েছি 120 ডিগ্রি, তাহলে বলো তো বাকি দুটো কোণ মানে এই কোণ আর এই কোণ কত ডিগ্রি হবে? আচ্ছা, ওটা আসার আগে আমি আর একটা কথা বলি। দেখো, এটার সঙ্গে এই বাহুটা সমান, আবার বিডির সঙ্গে ডিসি সমান, বিডি বাহুর সঙ্গে সিডি বাহুটা সমান। আবার আমরা এটার সঙ্গে দেখছি যে এটা সমান, তার মানে এডি সমান তো সিডি হবে। আচ্ছা, এডি এখানে যেহেতু কথাটা বলতে পারি, যেহেতু এডি সমান সিডি, সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং দেখো, এই কোণ আর এই কোণ সমান হবে, অর্থাৎ উপরের কোণটার নাম হচ্ছে বিএসি, সমান হচ্ছে এই কোণটার নাম কি হবে? এসিডি, সমান কি হবে? দেখো, আমরা যদি দুটো কোণের পরিমাপ সমান বলতে পারি, তার মধ্যে একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি পেয়ে গেছি, তার মানে বাকি যে কোণটা থাকছে, অর্থাৎ একটা ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 180-র মধ্যে 120 আমি নিয়ে নিয়েছি, তাহলে বাকি যে কোণটা থাকছে সেই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দেবো। সমানই তো আমরা বলতে পারি যে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 120 ডিগ্রি বাই হচ্ছে 2, অর্থাৎ 180 থেকে যদি আমরা 120 ডিগ্রি মাইনাস করি, কত ডিগ্রি পাবো বলো তো? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করি, কত ডিগ্রি পাবো? 30 ডিগ্রি। তার মানে আমি বলতে পারবো যে এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। উপরের কোণটাও 30 ডিগ্রি হবে। কিন্তু আমাদের যেটা বের করতে বলেছে যে এসিডি, আচ্ছা আমাদের বের করতে বলেছে বইয়ে, দেখবা যে এসিবি বলেছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এই এসিডি তাকে একটু বাড়িয়ে যখন আমি বলবো এসিবি, ভুল কিছু আছে? আমি কোণের ক্ষেত্রে বাহুটাকে এরকম ভাবে যত ইচ্ছা বাড়াতে পারি, কিন্তু কোণের এই জায়গাটার তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে আমরা এই এসিডির পরিবর্তে বলতেই পারি যে অতএব কোণ এসিবি সমান হচ্ছে কত? 30 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। যেটা দেখো আমাদের 30 ডিগ্রি অপশন আছে এ, তার মানে এটা হবে এ নাম্বার অপশন। আমাদের প্রশ্ন এটা বলেছিল যে একটা ত্রিভুজ, আমার তো মনে হয় যে এটা 1 মার্কের প্রশ্ন দেওয়া উচিত হয়নি, ঠিক আছে, 2 মার্কে দিলে বেশি বেটার হতো এটা। আচ্ছা, এখানে বলেছে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের একটা মধ্যমা বলেছে, সেই মধ্যমাটাকে আমরা ধরে নিয়েছি কি বলতো? এডি। আমরা এডি হচ্ছে একটা মধ্যমা ধরে নিয়েছি। আচ্ছা, যখনই মধ্যমা হবে তার মানে নিচের বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ বিডি সমান সিডি হবে। আচ্ছা, যখন বিডি সমান সিডি হবে, আবার এখানে দেখো এই ত্রিভুজের ওরা যেটা বলছে এডি সমান হচ্ছে এবি সমান হচ্ছে কি বলতো? হাফ অফ বিসি, অর্থাৎ বিসির অর্ধেক বিডি হয়। তাহলে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা সমান পেয়ে গেছি। যদি একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলতে পারি কি বলতো? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের আমরা জানি যে প্রত্যেকটা কোণের পরিমাপ 60 ডিগ্রি করে হয়। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাকে তুমি 3 দ্বারা ভাগ করো, দেখবা কত করে পাবে? 60 ডিগ্রি করে পাবে। আচ্ছা, দেখো 60 ডিগ্রি করে পেয়েছি। আচ্ছা, এবার একটা জিনিস আমাদের বের করতে হবে যে এই ত্রিভুজের এই পাশের কোণটা বলে দিয়েছে, তাহলে অপর পাশের কোণটা কত হবে? 180 থেকে 60 মাইনাস করবো, মানে 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তার মানে এডির সঙ্গে তো সিডিও সমান হবে আমরা বলতে পারি। সুতরাং আমরা এটাও বলতে পারি যে যখন একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, মানে দুটো কোণের পরিমাপও সমান হবে, অর্থাৎ এটার কোণ হচ্ছে এটা আর এই বাহুর কোণ হচ্ছে এটা, তার মানে দুটো কোণের পরিমাপও সমান হবে। আর সেই কোণটা কত করে হবে সেটাই আমাদের বের করতে বলেছে। দেখো 120 অলরেডি পেয়ে গেছি, তাহলে 180 থেকে আমরা 120-কে কি করব? মাইনাস করে দিব আর 2 দ্বারা ভাগ করে দিব, যেহেতু দুটো কোণ আছে। আচ্ছা, 2 দ্বারা ভাগ করার পরে আমরা দেখছি যে 30 ডিগ্রি আসছে, কিন্তু আমাদের বলেছিল এসিবি, আমরা এসিডি পেয়েছি। কোণের ক্ষেত্রে মাথায় রাখবে এর আগেও, মানে এখানেও যদি তুমি বর্ধিত করে কিছু পি বসাও কিনা, তোমাকে যদি বলে এসিপির মান কত, সেই 30 ডিগ্রি আসবে। অর্থাৎ কোণের তো কোনো চেঞ্জ হচ্ছে না, তুমি বাহুটাকে যত ইচ্ছা বাড়াও, তোমার অসুবিধা নাই। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে, অর্থাৎ 2 এর 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলছে কর্ণ নেই এরূপ বহুভুজের সংখ্যা। কর্ণ নেই এরূপ বহুভুজের সংখ্যা, অর্থাৎ এমন একটা বহুভুজ, মানে একটাই বহুভুজ হবে, সেই বহুভুজটার কর্ণ থাকবে না। আচ্ছা, ধরো সাপোজ আমি চতুর্ভুজ নিলাম, একটা চতুর্ভুজ নিলাম,
এই চতুর্ভুজে দেখো কর্ণ কটা পাচ্ছি এরকম ভাবে, একটা শীর্ষবিন্দুর সঙ্গে অপর শীর্ষবিন্দু যুক্ত করছি, আবার দেখো সামনাসামনি শীর্ষবিন্দু যুক্ত করছি, অর্থাৎ দুটো কর্ণ পাচ্ছি। পঞ্চভুজেও দেখবে শীর্ষবিন্দু পাবে, কর্ণ পাবে, ষড়ভুজেও কর্ণ পাবে, অর্থাৎ এরকম ভাবে সর্বলোয়েস্ট মানে আমরা জানি যে ত্রিভুজের কোনো কর্ণ থাকে না, তাই তো নাকি? ত্রিভুজের তুমি যদি এরকম ভাবে ত্রিভুজ আঁকো, যে তার যদি তুমি কর্ণ আঁকতে যাও, দেখো এইভাবে একটা শীর্ষবিন্দুর সঙ্গে আর একটা শীর্ষবিন্দু আমি যুক্ত করতেই পারবো না, কারণ এখানে বাহু হয়েছে, ঠিক আছে? আর এগুলো তো কর্ণ না, কর্ণ ভেতরে হবে, কিন্তু এখানে ত্রিভুজের ক্ষেত্রে সম্ভবই নয় কর্ণ আঁকা। তাই আমরা এটা জানি যে শর্ট প্রশ্ন এভাবেও বলতে পারে ত্রিভুজের কর্ণ কয়টি? ত্রিভুজের কর্ণ হবে 0টি। তাহলে এমন একটা কি বলেছে বহুভুজ, যে বহুভুজটা যদি নাম বলতো তাহলে আমরা বলতাম ত্রিভুজ, কিন্তু বহুভুজটার সংখ্যা, তাই আমরা লিখবো যে সংখ্যা হচ্ছে 1টি। কয়টি? 1টি। ভালোভাবে বুঝতে পারলে কি, দেখো আমাদের বলেছিল যে একটি কর্ণ নেই এরূপ বহুভুজের সংখ্যা, সরি বহুভুজ মানে কর্ণ নেই এরূপ বহুভুজের সংখ্যা বলেছে, কর্ণ নেই এরূপ বহুভুজের সংখ্যা। তাহলে কর্ণ নেই এরূপ বহুভুজের সংখ্যা কয়টি? একটাই হবে, সেটা হচ্ছে ত্রিভুজ। সেটা কোন ধরনের ত্রিভুজ দরকার নাই, কিন্তু কি হবে? ত্রিভুজ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে প্রশ্ন আছে, অর্থাৎ 2 এর 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখবে, বলছে এক ব্যক্তির বর্তমান বয়স দিয়ে একটা কমা দেওয়া আছে, এক ব্যক্তির বর্তমান বয়স দিয়ে হচ্ছে কমা দেওয়া আছে 10 বছর পূর্বের বয়সের 125%, অর্থাৎ বলতে চাইছে এক ব্যক্তির হচ্ছে বর্তমান বয়সটা কি হবে? 10 বছর আগে যে বয়স ছিল তার 125%-এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবার দেখো বর্তমান বয়সটা কত হবে, বর্তমান বয়সটা কিন্তু আমাদের জানা নাই, তো বর্তমান বয়সটা ধরো সাপোজ আমি ধরে নিলাম x বছর। আচ্ছা, তাহলে লিখি, দেখো আমরা লিখতে পারি ধরি ওই ব্যক্তির বর্তমান বয়স সমান হচ্ছে x বছর। তাহলে ধরি ওই ব্যক্তির বর্তমান বয়স কত হবে? x বছর হবে। আচ্ছা, তাহলে 10 বছর পূর্বে তাই বলেছিল না, তাহলে 10 বছর পূর্বে বলো তো ওই ব্যক্তির বয়স কত হবে? এখন যদি x হয় তাহলে 10 বছর আগে কত ছিল? x মাইনাস হচ্ছে 10, মানে এখন যা আছে তা থেকে 10 মাইনাস করব। তাহলে এটা লিখতে পারি যে 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে ওই ব্যক্তির বয়স ছিল কত হবে? x মাইনাস হচ্ছে 10, এত কি বছর। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এখন বলতে পারি শর্তানুসারে, তাহলে আমরা এখন শর্তানুসারে এই কথাটা বলতে পারি যে বর্তমান বয়স যেটা আছে x বছর, সেটা সমান হবে কার সঙ্গে? 10 বছর পূর্বে যা ছিল তার 125%। তার মানে আমরা এটা বলতে পারি শর্তানুসারে x সমান কি হবে বলো তো? x মাইনাস 10, অর্থাৎ 10 বছর পূর্বে যে বয়সটা ছিল তার 125%, মানে 125 বাই হচ্ছে কি বলতো 100। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট x সমান, আচ্ছা 125 উপরে আছে না, তার মানে এটার সঙ্গে গুণ করে দাও, তাহলে উপরে হবে 125, x মাইনাস 125 কে 10 দ্বারা যদি গুণ করি 1 2 5 0, আর নিচে ছিল 100। এবার এই 100 দ্বারা x কে গুণ করো, কারণ x এর নিচে কিছু না, মানে 1 আছে, কোণাকোণে যদি গুণ করি তার মানে উপরে যেটা আছে সেটাই থাকবে, আর এখানে 100 সঙ্গে x যদি গুণ করি তার মানে কি আসবে? 100 x সমানই যেটা উপরে আছে লবে থেকে যাবে, অর্থাৎ 125x মাইনাস হচ্ছে 1250। এখান থেকে 125 ওইদিকে আছে, প্লাস 125 আছে, সমানের এদিকে আসলে মাইনাস 125 হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 100x মাইনাস 125x সমান হচ্ছে মাইনাস 1250। বলতে পারি যে ইমপ্লাইজ দ্যাট যদি 125টা x থেকে 100x বিয়োগ করি তার মানে কি পাবো? মাইনাস, দেখো 125 থেকে 100 বিয়োগ করলে 25x সমান এদিকে কি আছে দেখো মাইনাস 1250, দেখো মাইনাস আর মাইনাস, অর্থাৎ এদিকে আর এদিকে মানে সমানের উভয় পক্ষে যদি মাইনাস থাকে আমরা কাটতে পারি। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে x এর মান, তাহলে x এর সঙ্গে 25 গুণ আকারে আছে, যখন আমি x এর মান বের করব তাহলে x সমান আমি বলতে পারি, দেখো x এর সঙ্গে 25 গুণ আকারে আছে, যখন সমানের ওইদিকে চলে যাবে কি হবে? ভাগ হয়ে যাবে, তার মানে লিখতে পারি 1250 বাই হচ্ছে কি বলতো 25।
ঠিক আছে। আচ্ছা কাটাকাটি করো, দেখো 25 মানে 5 25 125 হয়, আর একটা শূন্য, তাহলে x এর মান অতএব x সমান কত আসছে 50। তাহলে অতএব বর্তমান বয়সটা ওই ব্যক্তির, এই কথাটা লিখতে পারি যে ওই ব্যক্তির বর্তমান বয়স, দেখো এই অঙ্কটাও কিন্তু 2 মার্কের দেওয়া উচিত ছিল। বর্তমান বয়স হচ্ছে x বছর মানে 50 বছর। কারণ দেখো তোমরা 70 মার্কের একটা পরীক্ষা দিচ্ছ, সেখানে তোমাদের হচ্ছে বড় প্রশ্নতে তো এনাফ সময় দিতে হবে, সেখানে শর্ট প্রশ্নতে যদি একটা 1 মার্কের প্রশ্ন হচ্ছে 2 মিনিট সময় দেওয়া উচিত, কিন্তু এটা যখন তোমরা ব্রেন খাটিয়ে করতে যাবে না হলেও 5 মিনিট সময় লাগবে, বা মানে 5 মিনিটের এনাফ লাগতে পারে, কারণ এখানে তো ব্রেন খাটাতে হবে তোমাকে। তো যাই হোক, এটা হচ্ছে 50 বছর অ্যান্সার আসবে। কিভাবে আমি আবারও বলছি, দেখো তাদের মানে ওই ব্যক্তির মানে একটা ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে কমা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে পূর্বের বয়সের 125% ছিল, তো বর্তমান বয়সটা কত আমাদের জানা নাই, তো বর্তমান বয়সটা আমরা ধরে নিলাম কত বলো তো x বছর। তাহলে পূর্বে মানে 10 বছর পূর্বে ছিল x - 10 বছর। আচ্ছা তারপরে হচ্ছে আমরা তার বর্তমান বয়সের সঙ্গে এটা আমরা সমান বলতে পারি, মানে যেটা পূর্বে ছিল তার 125%, মানে 125% মানে কি 100-র মধ্যে 125, সেটাই লেখা আছে। দিয়ে দেখো x এর মান এদিকে রাখা হয়েছে, উপরে গুণ করা হয়েছে, এটা ক্যালকুলেশন করে আমরা x সমান 50 পেয়েছি। তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 50 বছর। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে 7 নম্বর প্রশ্ন আছে, দেখো কি বলেছে, 3ab 9ac আর 12c² রাশিগুলির লসাগু আর গসাগুর ভাগফল কত? আমরা লসাগু আর গসাগু করেছিলাম, এবার তাদের ভাগফল বলেছি কত হবে। আচ্ছা প্রথমে আমরা কি করব বলো তো, সংখ্যাগুলো টুকে নিয়ে গসাগু আর লসাগু বের করে নেব। আচ্ছা দেখো কি কি বলেছে, একটা বলেছে 3ab, তাহলে 3ab লিখলাম, তারপরে বলেছে 9a²c, আর কি বলেছে 12a²c², এই যে টার্মগুলো বলেছে এদেরকে আমরা ভাঙবো উৎপাদক আকারে। তাহলে 3 কে যদি আমরা ভাঙি 3 গণিত 1 হয় মানে 3 লিখবো, তাহলেই হবে। দেখো 3 ইন্টু ab কে যদি ভাঙি তাহলে a গণিত b পাবো। আচ্ছা 9 কে যদি ভাঙি কি পাবো, 3 গণিত 3 পাবো। a² কে যদি ভাঙি a গণিত a পাবো, আর গণিত একটা c পাবো। আচ্ছা 12 কে যদি ভাঙি তাহলে কি কি পাবো, 2 গণিত 2, 2 দুগুণে 4, 3 4 12, গণিত 2 বার a পাবো, গণিত 2 বার কি পাবো, c পাবো। তাহলে নির্ণীয় গসাগু, নির্ণীয় গসাগু, গসাগুটা কি হবে, দেখো নির্ণীয় গসাগু আমরা বলতে পারি, গসাগু মানে হচ্ছে যেগুলো যেগুলো মিলবে, অর্থাৎ তিনটে যেহেতু এখানে সংখ্যামালা আছে, তিনটে সংখ্যামালার মধ্যে কি মিলবে বলো তো। প্রথমত দেখো 3 3 আর 3 মিলছে না, টিক চিহ্ন দিই, দেখো 3 3 আর 3 মিলছে, তার মানে একটা 3 লিখতে পারি। আর কি মিলবে দেখো এ এ এ মানে একটা করে এ মিলছে। আচ্ছা তারপরে দেখো আর কিন্তু কিছু মিলছে না, এখানে বি আছে আর বি নাই, এখানে দেখো সি আছে, এখানেও সি আছে, কিন্তু এই ঘরে আবার সি নেই, আর কিন্তু এখানে কিছু মিলছে না। তাই আমরা বলতে পারি যে নির্ণীয় গসাগু 3 গণিত a মানে 3a হবে। আচ্ছা এবার আমরা যেটা বের করব লসাগু, নির্ণীয় লসাগু। আচ্ছা লসাগু কি হবে, দেখো এটাও 1 মার্কে দিয়েছে, আমি বলবো এটাও হচ্ছে 2 মার্কে দেওয়া উচিত ছিল। আচ্ছা লসাগুতে কি বলতে পারি দেখো, আচ্ছা প্রথমে যে যে জিনিসগুলো মিলছে সেগুলো লিখে নাও, অর্থাৎ 3 আর a মিলছে 3a লিখে নিলাম। এবার দেখো এখানে বি আছে, আর কোনো ঘরে বি নাই, তাহলে যেটা যেটা পড়ে থাকবে সেটা লিখে নাও, মানে বি কে লিখে নিলাম। আচ্ছা এরপরে দেখো আবার এই ঘরে 3 আছে, কিন্তু এই ঘরে 3 নাই, তার মানে একটা 3 লিখে নিলাম। তারপর এই ঘরে দেখো একটা এ আছে, এই ঘরেও এ আছে, তাহলে দুটোর পরিবর্তে এবার কিন্তু একটা নিতে হবে, তার মানে গণিত এ। আচ্ছা এই ঘরে সি আছে, এই ঘরেও সি আছে, ওপরটা বাদই হয়েছে। আচ্ছা তার মানে দুটো সি এর পরিবর্তে একটা সি নিলাম। আচ্ছা এই ঘরের কাজ কমপ্লিট। এবার দেখো 3ও নিয়ে নিয়েছি। আচ্ছা 2 2, তার মানে 2 শুধু এই ঘরেই আছে, তাহলে 2 কে দুবার লিখো, 2 গণিত 2। আচ্ছা গণিত দেখো সি এত দূর পর্যন্ত নিয়ে নিয়েছি, একটা কিন্তু সি পড়ে থাকছে, তার মানে সি লিখলাম। আচ্ছা এবার আমরা কি করব, সংখ্যার সঙ্গে সংখ্যাগুলোর গুণ করব। তাহলে 3 3 কি হবে 9, 9 দুগুণী 18, 18 দুগুণী কত আসছে 36, তার মানে এখানে সংখ্যাতে আসবে 36। এবার এ যে টার্মগুলো আছে, এ গণিত এ কি হয় a², দেখো একটা বি আছে, একটাই বি আছে আর বি নেই, আর সি গণিত সি মানে হচ্ছে c²। তাহলে নির্ণীয় গসাগু হচ্ছে 3a, আর নির্ণীয় লসাগু হচ্ছে কত হচ্ছে 36a² b c²। আমাদের এবার বের করতে হবে যে এই গসাগু ও লসাগু এর ভাগফল, তার মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি এখানে, আচ্ছা এই পাশে করছি যে ভাগফল 1 মার্কের আছে, অত করার দরকার নেই। দেখো ভাগফল সমান হচ্ছে যেটা আমাদের হচ্ছে কি আছে লসাগু আছে সেটা 36a² b c² বাই হচ্ছে নির্ণীয় গসাগু, অর্থাৎ গসাগু কত আছে 3a।
দেখো সংখ্যার সঙ্গে সংখ্যা কাটো, 3 12 36। দেখো বীজগাণিতিক সংখ্যামালা এ আর এ যদি কাটি তাহলে মানে এ পাচ্ছি আমরা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি সংখ্যাতে 12, দেখো এখানে একটা সংখ্যাতে থাকছে এ আর এখানে একটা বি থাকছে আর হচ্ছে সি স্কয়ার, 12 এ বি সি স্কয়ার। এটা হচ্ছে आंसर। গসাগু লসাগু পর্যন্ত আশা করছি তোমাদের ক্লিয়ার। শুধু ভাগফলটা কি একটু গন্ডগোল হতে পারে, ভাগফলটা এইভাবে আমাদের করতে হবে। যেটা ছোট সেটাকে তো আমরা নিচে লিখবো আর যেটা বড় সেটাকে দিয়ে আমরা ভাগ করব, যেটা প্রসেস দিয়ে আমাদের आंसर আসবে 12 এ বি সি স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট যে তোমাদের 1 এর 8 নাম্বার প্রশ্ন আছে, অর্থাৎ 1 মার্কের শেষ প্রশ্ন। দেখো বিবৃতিটি সত্য না মিথ্যে তাই বলেছে, বিবৃতিটি সত্য না মিথ্যে। একটা বিবৃতি দেওয়া হয়েছে, দেখো কি বলছে, বহুভুজের একটি অন্তর্কোণের সাপেক্ষে একটি বহির্কোণ থাকে। বহুভুজের একটি অন্তর্কোণের সাপেক্ষে একটি বহির্কোণ থাকে। সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা ধরো একটা আমি ছবি আঁকলাম, একটা চতুর্ভুজ আঁকলাম। এই চতুর্ভুজের আমি এই পাশের একটা অন্তর্কোণ নিলাম, দিয়ে আমি তাকে বর্ধিত করলাম মানে বাইরে বাড়ালাম। তো বাইরে দেখো তো একটা বহির্কোণ তৈরি হয়েছে না। একই রকম ভাবে ধরো এইখানে অন্তর্কোণ আছে, আমি এটাকে না বাড়িয়ে এদিকে বাড়ালাম, দেখো তো একটা অন্তর্কোণ তার সাপেক্ষে একটা বহির্কোণ তৈরি হয়েছে না। এখানে একটা অন্তর্কোণ তার সাপেক্ষে একটা বহির্কোণ তৈরি হয়েছে। তো নাকি তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এই বিবৃতিটা সত্য আছে। অর্থাৎ যটা অন্তর্কোণ থাকছে মানে একটি অন্তর্কোণ তার সাপেক্ষে একটা বহির্কোণ, এখানে একটা অন্তর্কোণ তার সাপেক্ষে বহির্কোণ তৈরি হবে। তাই একটা অন্তর্কোণের সাপেক্ষে একটা বহির্কোণ, এই যে বিবৃতি, এই বিবৃতিটা আমরা বলবো অবশ্যই সত্য। তার মানে এখানে আমরা বলতে পারি যে হ্যাঁ বিবৃতিটি সত্য। ক্লিয়ার। এরপরে তোমাদের যে নেক্সট অঙ্ক আছে অর্থাৎ 2 এর যে প্রশ্নগুলো আছে, আচ্ছা 2 এর যে 1 নাম্বার প্রশ্নটা আছে দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি ও তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:3। দেখো অঙ্কটা দেখে হয়তো অনেকে ঘাবড়ে যেতে পারো, ইজি ভাবে বোঝার চেষ্টা করবে। এক ব্যক্তির আর তার পত্নীর বয়স মানে স্বামী আর স্ত্রীর বয়স বলে দিয়েছে 4:3। বলছে 4 বছর পর অনুপাত হচ্ছে 9:7 হবে। অর্থাৎ 4 বছর পরে কি হবে, 9:7 হবে। আচ্ছা বিবাহের সময় অনুপাত মানে বিবাহ যখন করে অর্থাৎ বিয়ে যখন তারা করে তখন তাদের অনুপাত ছিল 5:3। কত বছর আগে তারা বিবাহ করেছিলেন এটা আমাদের বের করতে হবে। ধরো ওটা আমরা ওয়াই বা কিছু একটা টার্ম ধরে নিব। তার আগে আমরা যেটা বের করব যে তাদের বর্তমান বয়সটা কত বছর। দেখো 4:3 বলেছে কিন্তু কত বছর সেটা কিন্তু বলেনি। তো আমরা সেটা ধরে নেব, যেহেতু অনুপাত থেকে বের করতে হবে, অনুপাত থেকে বের করার নিয়ম আমরা কি জানি, একই একক যুক্ত কিছু একটা পদ ধরে নিতে হবে। ধরো সাপোজ আমরা x ধরে নিলাম, তার মানে তোমরা বলো যে ওই যে ব্যক্তি মানে ব্যক্তিটার তাহলে বর্তমান বয়স কত হবে, 4 গুণিত x। ধরো x ধরলাম, তার মানে 4 গুণিত x মানে 4x বছর। আর তার পত্নীর বর্তমান বয়স কত হবে, দেখো 4:3 বলেছিল মানে 3 গুণিত x মানে 3x বছর। আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে ধরি ওই ব্যক্তির বর্তমান বয়স সমান 4x বছর। ওই ব্যক্তির বর্তমান বয়স কত, 4x বছর। আচ্ছা তার পত্নীর বর্তমান বয়স সমান হচ্ছে 3x বছর। তাহলে দেখো ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 4x বছর আর তার পত্নীর বর্তমান বয়স হচ্ছে 3x বছর। আমাদের যেটা বলেছে যে 4 বছর পর ওই ব্যক্তির বয়সটা মানে এখন যদি বর্তমান বয়স 4x বছর হয় তাহলে 4 বছর পরে কি হবে বলতো, 4x প্লাস তার সঙ্গে 4 যোগ করব। তাহলে আমরা এখন বলতে পারি যে 4 বছর পরে ওই ব্যক্তির বয়স হবে। তাহলে 4 বছর পরে কত হবে দেখো তো, 4x প্লাস 4 বছর আমরা বলতে পারি। যেহেতু 4 বছর পর বলেছে তার মানে 4x প্লাস 4 বছর। আচ্ছা এবার 4 বছর পরে তার পত্নীর বয়স অর্থাৎ তার স্ত্রীর বয়স হবে কত, এখন আছে 3x বছর। তার মানে 4 বছর পরে কি হবে, 3x প্লাস 4 এত বছর হবে। আচ্ছা এই জায়গাটা আমি আবার ক্লিয়ার করি তোমাদের। দেখো ব্যক্তি আর পত্নীর বয়সের অনুপাত বলে দিয়েছে 4:3। তাহলে ব্যক্তির বর্তমান বয়স যদি আমরা 4x বছর ধরি আর পত্নীর বর্তমান বয়স যদি আমরা 3x বছর ধরি,
তাহলে 4 বছর পরে অর্থাৎ এখন মানে যেটা ওরা 4:3 বলেছিল সেটা আমরা অনুপাত থেকে এককে বের করে নিলাম, ঠিক আছে। যেহেতু অনুপাত থেকে বের করব তাই আমরা একই একক যুক্ত কিছু একটা ইউজ মানে টার্ম ইউজ করব। সেখানে দেখো x ধরেছি তার মানে 4x, x ধরেছি মানে 3x বছর হবে। তাহলে 4 এটা হচ্ছে বর্তমান বয়স, তাহলে 4 বছর পরে কি হবে, এখন যা আছে তার থেকে 4 যোগ, এখন যা আছে তার থেকে 4 যোগ, মানে পত্নী আর স্বামীতে যোগ করলাম। আচ্ছা এবার যেটা আমরা করব সেটা হচ্ছে শর্তানুসারে। শর্তানুসারে দেখো যেটা শর্তানুসারে বলে দিয়েছে 4 বছর পরে কত অনুপাত হবে, 9:7 মানে 9:7 হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, যে ব্যক্তি আর পত্নী মানে ব্যক্তি বাই পত্নী বলতে পারি তো নাকি। তাহলে ব্যক্তির বয়স আছে কত 4x প্লাস 4 বাই হচ্ছে পত্নীর বয়স আছে যেটা 3x প্লাস 4। তাহলে ব্যক্তি বাই পত্নী সমানই কত আসবে বলতো 9/7। কেন, কারণ 9:7 এটাই তো বলেছে যে 4 বছর পরে ব্যক্তি আর পত্নীর বয়সের অনুপাত হবে। এবার আমরা কি করব, এখান থেকে x এর মানটা বের করব। যদি x এর মানটা পেয়ে যাই তাহলে তো তাদের বর্তমান বয়সগুলো আমরা পাবো, ঠিক আছে। বিবাহটা পরে আসছি, আগে বর্তমান বয়সটা আমরা বের করব। আচ্ছা এখান থেকে দেখো কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি যদি গুণ করি 4×7 কি হবে 28x প্লাস 4×7 কি হবে 28। আচ্ছা এখান থেকে সমান 3×9 কি হবে 27x প্লাস 4×9 কি হবে 36। আচ্ছা আমাদের x এর মান যেহেতু বের করতে হবে তাই এখান থেকে বলতে পারি 28x মাইনাস এখান থেকে বলতে পারি 27x সমান, এদিকে দেখো অলরেডি আছে 36, এদিকে আছে প্লাস 28, সমানের এদিকে গেলে হবে -28। আচ্ছা এখান থেকে দেখো 28টা x থেকে যদি 27টা x মাইনাস করি কটা x হবে, একটা x সমান 36 থেকে আমরা যদি 28 বিয়োগ করি তার মানে এদিকে 2 মানে 30 আর ওইদিকে 6 তার মানে কত আসছে 8। তাহলে আমরা x এর মানটা পেয়েছি 8। তার মানে এখন ব্যক্তির বর্তমান বয়স বলতে পারি 4×8 বছর। তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স সমান আমরা বলতে পারি 4×8 বছর মানে 4×8 32 বছর। আচ্ছা এটা হচ্ছে ওই ব্যক্তির আসলো, তাহলে তার পত্নীর কত হবে, তাহলে পত্নীর বর্তমান বয়স সমান 3× কত 8, তার মানে 3×8 সমান 3×8 24 বছর। তাহলে দেখো আমরা বর্তমান বয়স কিন্তু ব্যক্তির আর পত্নীর বের করে নিয়েছি। এবার আমাদের যেটা বলেছে দেখো যে যেটা বর্তমান বয়স আছে বিয়ে হয়ে গেছে তাদের, তাহলে কত বছর আগে বিয়ে হয়েছিল সেটা আমরা ধরে নেব y, ধরি y বছর পূর্বে বিবাহ হয়েছে। তাহলে ধরি y বছর পূর্বে কি হয়েছে বিবাহ হয়েছে। তাহলে যদি y বছর পূর্বে বিবাহ হয় তাহলে এখন বলে তো শর্তানুসারে ডাইরেক্ট, যেহেতু আমাদের এত কিছু করার কোনো দরকার নাই, মানে এই যে অঙ্কটা আছে কিনা 5 মার্কের অঙ্ক কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে 2 মার্কের অঙ্ক, যেটা মানে 2 মার্কের দেওয়া উচিত সেটা দিয়ে দিয়েছে 1 মার্কের অঙ্ক, মানে প্রশ্ন সেটআপটাই মানে কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক দেখো আমরা ডাইরেক্ট এখন শর্তানুসারে এই কথাটা বলতে পারি যে শর্তানুসারে কি বলতে পারি y বছর পূর্বে, তার মানে এখন যদি ওই ব্যক্তির বর্তমান বয়স 32 হয় তার মানে y বছর পূর্বে কত ছিল 32 মাইনাস হয়। তার পত্নীর বয়স যদি এখন 24 বছর হয় তাহলে y বছর পূর্বে কত ছিল 24 মাইনাস হয়, যেটা y বছর পূর্বে বিবাহ করেছিল বলছি। আচ্ছা সেটা দেখো অনুপাত বলে দিয়েছে যে বিবাহের সময় তাদের বয়সের অনুপাত ছিল 5:3, তাহলে এটা সমানই তো বলতে পারি যে 5/3। আচ্ছা এখান থেকে আমরা কি করব y এর মান বের করব। দেখো 32 এর সঙ্গে 3 গুণ করো, 3 দুগুণী 6, 3 3 9 মানে 96 মাইনাস 3y সমান কোনাকুনি গুণ করো 4 5 20 শূন্য হাতে পড়ে 2, 5 দুগুণী 10 আর 2 12 মাইনাস হচ্ছে 5y। এবার আমরা কি করব y এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো, মানে -3y প্লাস হচ্ছে 5y সমান 120, আর এই 96 প্লাস আছে সমানের ওইদিকে গেলে হয়ে যাবে -96। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 5 বড় না 3 বড়, নিশ্চয়ই 5 বড়, বড়র আগে কি আছে প্লাস আছে, তাহলে 5টা y থেকে যদি 3টা y মাইনাস করি কটা y হবে 2টা y,
সমান হচ্ছে 120 থেকে 96 মাইনাস করো, তাহলে 96 এখানে থাকছে 4 আর এখানে অলরেডি আছে 20, তার মানে 4 আর 20 কত হচ্ছে 24। তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে 24 বাই হচ্ছে 2, মানে কাটাকাটি করলে আসবে 12। তার মানে আমরা অ্যান্সার বলতে পারি যে অতএব তারা কত বছর পূর্বে বিবাহ করেছিল, আমরা বলতে পারি যে অতএব তারা 12 বছর পূর্বে বিবাহ করেছিল। আমাদের এটাই তো বলেছে, আমাদের দেখো বলেছে যে প্রথমে তাদের বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে, তো ওই বর্তমান বয়স থেকে আমরা বর্তমান বয়সটা হচ্ছে বের করলাম। বর্তমান বয়স বের করার পরে কত বছর পূর্বে, দেখো আমার এখন দেখাচ্ছে একটা বর্তমান বয়স আছে, তাহলে আমি কত বছর আগে বিয়ে করেছি, ঠিক আছে, সেটাকে আমি কি করলাম ওয়াই ধরে নিয়েছি, যে মনে করি ওয়াই বছর পূর্বে বিবাহ করেছি, তাহলে এখন আমার যেটা বয়স আছে সেখান থেকে ওয়াই মাইনাস করতে হবে। এবার আমার যেটা পত্নী অর্থাৎ আমি যাকে বিয়ে করব তারও যদি বয়স বের করতে যাই, মানে কত বছর পূর্বে বিবাহ করেছে, তাহলে তাকেও আমরা কি করব তার বয়স থেকে ওয়াই মাইনাস করব। এবার তাদের আবার দেখো বিবাহের বয়সের সময় মানে তাদের যে বছর মানে বয়স ছিল সেই বয়সের অনুপাত বলে দিয়েছে, তাহলে এটা বাই এটা সমানই তাদের বয়সের অনুপাত, অর্থাৎ স্বামীর বয়স আর পত্নীর বয়স, এখান থেকে ওয়াই এর মানটা বেরোলো, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 12 বছর পূর্বে, অর্থাৎ অ্যান্সারটা এটা মানে প্রশ্নটা এটাই বলেছিল কত বছর পূর্বে তারা বিবাহ করেছিল, আমরা বলতে পারি যে অতএব তারা 12 বছর পূর্বে বিবাহ করেছিল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, বলছে চিনির মূল্য 20% বৃদ্ধি পেল, 2 নম্বর প্রশ্নটা, চিনির মূল্য 20% বৃদ্ধি পেল, তাই চিনির মাসিক খরচ 10% কমানো হলো, এতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম হলো তা নির্ণয় করি। এটা যে শতকরার অঙ্ক আছে মানে শতকরা চ্যাপ্টার তোমাদের, সেই শতকরা চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে এই অঙ্কটা, ঠিক আছে 2 মার্কের জন্য আমি বলবো যে ঠিক আছে। দেখো কি বলছে, চিনির মূল্য 20% বৃদ্ধি পেল, তো আগে চিনির পরিমাণ আমরা যদি এরকম ভাবে বলি যে আগে হচ্ছে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, আমরা ধরে নিচ্ছি যে আগে যেহেতু চিনির মূল্য কি বলেছে 20% বৃদ্ধি হলো, তো আমরা ধরতে পারি যে ধরি বা মনে করি ধরি আগে 100 টাকায় চিনি, আমরা এক্স দিয়েও করতে পারি কিন্তু 100 দিয়ে বেশি সুবিধা হবে, পাওয়া যেত, সমান হচ্ছে 100 একক। ভালোভাবে বুঝবে, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100-র উপর 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে তো আমরা ওখান থেকে বলতে পারি যে আগে 100 টাকায় এবার কত একক পাওয়া যেত, আমরা ধরে নিলাম 100 একক। এবার যেটা আমাদের বের করতে হবে, দেখো এখন হচ্ছে চিনির মূল্যটা 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে যেটা ছিল তার উপর 20%, তার মানে আমরা এখন বলতেই পারি যে 100 প্লাস হচ্ছে 20 সমান হচ্ছে 120 টাকায় চিনি পাওয়া যায়। কত? দেখো এই যে এটা ভালোভাবে বুঝবে, যেটা হচ্ছে চিনি আছে তার তুলনায় কত পার্সেন্ট কমেছে বলতো, 10%। এদিকে যেমন দাম বেড়েছে তেমনি হচ্ছে পরিমাণটাও কমেছে, 10% কমেছে, তার মানে 100-র মধ্যে 10 কমছে, তাহলে 100-র মধ্যে যদি 10 কমে মানে 100 মাইনাস 10 সমান হচ্ছে কত হবে 90 কি একক। তাহলে 100-র মধ্যে 10 কমেছে, এদিকে যেমন 100-র মধ্যে 20 বেড়েছে তাই 120 হলো, এদিকে 100-র মধ্যে 10 কমেছে তাই কত একক হবে 90 একক। এবার দেখো 120 একক মানে 120 টাকায় চিনি পাওয়া যায় 90 একক, তাহলে আমরা বলতে পারি যে 1 টাকায় চিনি পাওয়া যায়, নিশ্চয়ই কমছে, কমছে মানে কি হবে ভাগ হবে 90 বা হচ্ছে 120, এটার তুলনায় এটা কমছে তো নাকি। অতএব আমাদের যেটা বের করতে হবে শতকরায়, অর্থাৎ এখন, ঠিক আছে আগে নাই এখন, অতএব এখন 100 মানে শতকরায় চিনি পাওয়া যায় সমান এই যে যেটা আছে, দেখো একের তুলনায় আবার 100 বাড়লো, ঐকিক নিয়মের প্রসেস আমরা জানি যে যদি বাড়ে তার মানে গুণ হবে, অর্থাৎ 90 বাই হচ্ছে 120 গণিত কত 100। আচ্ছা কাটাকাটি করো, দেখো 0 0 কেটে দিলাম। আচ্ছা এখানে যদি আমরা 2 দিয়ে কাটি, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, দেখো 6 15 90 হয়। আচ্ছা তাহলে 5 15 কত হবে 75 একক। তার মানে আমরা বলতে পারি যে এখন 100 টাকায় চিনি পাওয়া যাবে কত 75 একক, যেহেতু এখানে কোনো একক দেয়নি তার মানে আমরা ধরে নিব যে 75 একক।
ঠিক আছে, তার মানে শতকরা হচ্ছে 75 একক চিনি পাওয়া যাবে। অঙ্কটা দেখো 2 মার্কের জন্য আমি বলবো যে ইম্পর্টেন্ট। আমরা কি করলাম বলো তো, 100 টাকায় মানে যেটা 10% বৃদ্ধি হয়েছে তাই বলেছে, মানে 120% বৃদ্ধি হয়েছে মানে 100 টাকার উপর 20 টাকা, তার মানে আগে ছিল 100 টাকা, সেখানে চিনি পাওয়া যেত কত একক, 100 একক ধরে নিয়েছি। তাহলে এখন যেটা হচ্ছে মানে সরি আগে যেটা হচ্ছে 100 ছিল সেখান থেকে 120 টাকায় মানে এখন হচ্ছে 20% বৃদ্ধি হয়েছে, তার মানে 120 বলতে পারি। পাওয়া যায় কতটা দেখো 10% হচ্ছে, পরিমাণটাও কমেছে কত পার্সেন্ট, 10%, অর্থাৎ 100-র মধ্যে 10 কমেছে, তার মানে কত একক, 90 একক। তাহলে 1-এর উপর মানে 120 থেকে 1 মানে কমছে তাই ভাগ, আবার দেখো 100 বাড়ছে মানে শতকরায় যেহেতু বলেছে তাই 100-র মধ্যে বের করতে হবে, তাই দেখো আমরা গুণ করেছি, কাটাকাটি করে এসেছে आंसर 75 একক। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে দেখো কি বলেছে 2-এর 3 বলছে x² + x + 1 সমান হচ্ছে 0, x² + x + 1 সমান কত, 0। আচ্ছা আমরা ওটা লিখে নিই, x² + x সমান 1, এই x + 1 সমান হচ্ছে 0। আচ্ছা তারপরে বলছে যে যদি এটা হয় তাহলে আমাদের একটা মান বলেছে x⁴2024 + x⁴2023 + x⁴36 + x⁴51 এর মান কত। তো এই টাইপের অঙ্ক থাকলে আমরা যেটা ইনফরমেশন দিয়েছি না সেটাকে কিছু করার চেষ্টা করব, তারপরে ওটা আসছে আগে এটাকে আমরা কিছু করার চেষ্টা করি। এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে একটা সূত্রের পার্ট বলে দিয়েছে, মানে একটা হাফ পার্ট বলেছে এটা। সেই সূত্রটা মনে পড়ছে x³ + y³ আর x³ - y³ এর উৎপাদকে দুটো সূত্র করেছিলাম, তার মধ্যে এখানে যদি প্লাস থাকে মানে ওই সাইডে একটা পার্ট থাকবে যেখানে মাইনাস থাকবে, আর মাইনাস থাকা মানে মাইনাসের সূত্র এটা, অর্থাৎ a³ - b³ এর সূত্রের একটা পার্ট বলে দিয়েছি। তো তাই আমরা কি করব, এই জায়গাটায় সেই পার্টটাই যদি আমরা লিখি, অর্থাৎ সেই পার্টটা হবে x - 1 গণিত x² + x + 1, কিন্তু আমরা তো ডাইরেক্ট এভাবে লিখতে পারি না, তাই আমরা কি করব, সমানের এই সাইডে 0 গণিত x - 1 লিখতে পারি, অর্থাৎ উভয় পক্ষকে আমরা কি করলাম, x - 1 দ্বারা গুণ করলাম। এটা লিখতেই পারো তোমরা ব্র্যাকেটে যে উভয় পক্ষকে x - 1 দ্বারা গুণ করে পাই। তাহলে উভয় পক্ষকে যখন আমরা x - 1 দ্বারা গুণ করব, দেখো 0 এর সঙ্গে গুণ করলে 0ই ফিরে আসে, ঠিক আছে, হিসাব অনুযায়ী 0 এর সঙ্গে যদি আমরা গুণ করি 0 আসবে। আবার এভাবেও আমরা বলতে পারি এদিকেও x - 1 এদিকে x - 1, দেখো বাম পক্ষ আর ডান পক্ষে x - 1 কেটে দিচ্ছে, আগের লাইনটা ফিরে আসছে। এবার দেখো যখনই a - b, x মানে a 1 মানে b, তাহলে a - b * a² + a x গণিত b, b মানে 1 মানে x গণিত 1 মানে ab মানে অর্থাৎ x আসছে প্লাস b² অর্থাৎ 1 এর স্কয়ার 1ই হয়। তাহলে এটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে a³ - b³ অর্থাৎ x³ - y³ এর সূত্র। আর 0 এর সঙ্গে যাই গুণ করব 0ই আসবে। আমার দরকার এখানে x এর মানটা, তাহলে x এর মান আমরা কি বলতে পারি, যেহেতু বের করব তাই x³ সমান হচ্ছে -1³ আছে, সমানের ওইদিকে গেলে হবে +1³। আচ্ছা তাহলে অতএব দেখো কিউব আর কিউব কেটে যেতে পারে, তাহলে x সমান আমরা কি বলতে পারি 1। তাহলে এখান থেকে আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি 1। এবার তোমাকে মান যাই বের করতে বলুক আর কোনো ঝামেলা নেই, কারণ x এর মান আমরা 1 পেয়েছি, x এর জায়গায় 1 বসিয়ে দেব। দেখো আমাদের যেটা প্রশ্ন বলেছিল x⁴2024 প্লাস x⁴2023 প্লাস x⁴36 প্লাস x⁴51। তো আমরা কি করব, x যেখানে যেখানে আছে সেই জায়গাতে 1 বসাবো। তাহলে 1 এর পাওয়ারে 2024 প্লাস 1 এর মানে একটু মজাদার অঙ্ক এটা, 1 এর পাওয়ারে 2023 প্লাস 1 এর পাওয়ারে 36 প্লাস হচ্ছে 1 এর পাওয়ারে 51। এবার দেখো 1 এর পাওয়ারে তুমি যাই বসাও, পৃথিবীর যেই সংখ্যায় বসাও মানটা আমি কি বলেছিলাম 1ই আসবে, তার মানে এখানে 1 এর পাওয়ারে 2023 মানে 1 মানে 2023 বার যদি 1 কে গুণ করো তুমি 1ই পাবা, প্লাস 36 বার 1 কে গুণ করো 1ই পাবা, প্লাস 51 বার 1 কে গুণ করো 1ই পাবা। তাহলে টোটাল কটা 1 পাচ্ছি 4, এটাই হচ্ছে आंसर। ক্লিয়ার? দেখো আমি আবারও বলছি, তোমাদের এই টার্মটা এই পার্টটা বলে দিয়েছিল আমাদেরকে এটা বের করতে হবে তাই বলেছে, তাই তো নাকি? তাহলে আমাদেরকে এই পার্টটা বলে দিয়েছে, এই পার্টটা বের করতে হবে। তো এখান থেকে আমরা কি করলাম, একটু x - 1 আর x - 1 অর্থাৎ উভয় পক্ষে গুণ করলাম। উভয় পক্ষে যদি আমরা x - 1 গুণ করি, দেখো এদিক আর এদিক কেটে গিয়ে তো আবার আগের লাইনে ফিরে আসছি। এখান থেকে দেখো একটা সূত্র পড়ে গেছে, এদিকে 0 সঙ্গে যাই গুণ করবে 0 আসবে।
আচ্ছা এখান থেকে দেখো -1 কিউব আছে, সমানের ওইদিকে পাঠিয়ে দিলে +1 কিউব হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে কিউব আর কিউবের দরকার নাই, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার পর সমানের এদিক ওইদিক কেটে দিলাম, তাহলে x সমান 1 বলতে পারি। এবার দেখো আমরা x এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, দিয়ে মান আসছে কত 4, মানে 4 বার 1 আসছে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 2 এর 4 নাম্বার প্রশ্ন, দেখো কি বলেছে, বলছে a + b + c = 0। আবার ওই আগের টাইপের মতোই অঙ্ক বলেছে, তো আমরা এই ইনফরমেশনটা আগে লিখে নেব। দেখো a + b + c সমান হচ্ছে কি বলেছে 0। আচ্ছা তারপরে আমাদের বলেছে ab বাই হচ্ছে একটা পার্ট বলেছে, প্লাস bc বাই একটা পার্ট, প্লাস ca বাই হচ্ছে একটা পার্ট, এরকম ভাবে বলেছে। আমাদের বলেছে এর সরল মান কত হবে। আচ্ছা আমি বলি যে এই অঙ্কটা কিন্তু অনেক প্রসেসে করতে পারবে। আমার 3টে প্রসেস জানা আছে, আমি তার মধ্যে যেটা সোজা প্রসেস হবে সেই প্রসেসটা তোমাদের বলছি। দেখো এখানে a + b + c = 0 বলেছে। আচ্ছা তার আগে একটা জিনিস বলো তো, a থেকে z পর্যন্ত এদের কি কোনো নির্দিষ্ট মান আছে? নাই, কারণ এরা তো চলরাশি, তাই না? তাহলে এর মান আমি যা ইচ্ছে বসাতে পারি, অর্থাৎ এখানে এর মান আমরা কিছু ধরতে পারি। তো আমাদের a b c আমি যাই ধরি সেই মানটা আসবে কত, 0 নিয়ে আসতে হবে। তো এর মান এমন ধরবো, বি এর মান এমন ধরবো, সি এর মান এমন ধরবো, অর্থাৎ 3টাকে যখন যোগ করবো 0 আসবে। ধরো সাপোজ আমি এ এর মান ধরলাম কত 1, বি এর মান ধরলাম কত 1, তাহলে এর মান 1 ধরেছি, বি এর মান 1 ধরেছি, আর সি এর মান ধরলাম -2। তাহলে এ ধরেছি 1, বি ধরেছি 1, আর সি ধরেছি কত -2। আচ্ছা এবার 3টাকে যোগ করো, অর্থাৎ a প্লাস অর্থাৎ 1 + b মানে 1 প্লাস, আচ্ছা এখানে সি এর মানটা আসছে কত -2। দেখো তো 1 আর 1 যোগ করলে 2 হয়, আর প্লাসে মাইনাসে কি হয় -2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0 হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই a এর মান 1, b এর মান 1, c এর মান -2 ধরে করতে পারি। আচ্ছা আবার ধরো সাপোজ কেউ ধরলো a এর মান হচ্ছে 1, এর মান কত 1, b এর মান হচ্ছে 2, আর c এর মান হচ্ছে -3। দেখো 2 আর 1 এ কত হয়, মানে 3টে যদি যোগ করি 3, মানে 1 যোগ 2, আচ্ছা যোগ তারপর -3 হয়, মানে -3, তার মানে কত আসছে, এখানেও 0 আসছে। তাহলে এই টাইপের অনেক কিছু আমরা ধরতে পারি, কিন্তু যাই ধরবা লক্ষ্য রাখবা যেন এই 3টা যোগ করে 0 আসে। তো ধরো সাপোজ আমরা এটা ধরে নিই, তাহলে আমরা এই কথাটা লিখবো যে ধরি a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে 1, c সমান হচ্ছে -2। এত দূর ক্লিয়ার? আচ্ছা এবার আমরা কি করব বলো তো, এখান থেকে অর্থাৎ a এর মান পেয়ে গেছি, b এর মান পেয়ে গেছি, c এর মান পেয়ে গেছি, আমাদের যেটা মান বের করতে বলেছে দেখো প্রশ্নটা টুকবো, অর্থাৎ ab বাই হচ্ছে কি বলেছে a² প্লাস, দেখো a² প্লাস ab প্লাস হচ্ছে b²। আচ্ছা তারপর প্লাস দেখো বলেছে bc, তাহলে bc বাই হচ্ছে b² প্লাস bc প্লাস হচ্ছে c²। আচ্ছা প্লাস, আচ্ছা কি বলেছে ca, তার মানে ca বাই c² প্লাস ca প্লাস a², ca প্লাস a², এটার মান আমাদের বের করতে হবে। দেখো এখন আমাদের a এর মান জানা, অর্থাৎ a এর জায়গায় আমরা 1 বসিয়ে দেব, b এর মান জানা, তার মানে a এর সঙ্গে b গুণ আকারে আছে, গণিতে 1 বসাতে পারি। দেখো a² মানে আমরা কি বলতে পারি 1 এর স্কয়ার, প্লাস a মানে বলতে পারি 1 ইনটু b মানে কত বলতে পারি 1, আচ্ছা প্লাস b² মানে বলতে পারি 1 এর স্কয়ার, আচ্ছা প্লাস b মানে কত বলতে পারি 1, দেখো c মানে কত বলতে পারি -2, মাইনাস আছে তাই ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আচ্ছা তারপর দেখো নিচে চলে এসো, b² মানে হচ্ছে 1 এর স্কয়ার, প্লাস b মানে কত 1 ইনটু c মানে কত, c মানে -2, আবার ব্র্যাকেটের মধ্যে রাখবা। আচ্ছা প্লাস c² মানে কত বলতে পারি -2 এর স্কয়ার, আচ্ছা প্লাস c মানে কত বলতে পারি -2 ইনটু a মানে কত বলতে পারি 1 বাই c² মানে কত বলতে পারি -2 তার হচ্ছে স্কয়ার। আচ্ছা প্লাস c মানে কত বলতে পারি, আবার দেখো -2 লিখবো, ইনটু a মানে কত বলতে পারি 1 প্লাস a² মানে 1 এর স্কয়ার। আমরা কিছুই করিনি, a b আর c যে মানগুলো ধরেছিলাম সেখানে a b আর c এর মানগুলো বসিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো আমরা ক্যালকুলেশন করবো। আচ্ছা উপরে যদি 1 আর 1 গুণ করি কি পাবো 1, এখানে 1 এর স্কয়ার কত হয় 1, প্লাস 1 গুণিত 1 কত হয় 1, আচ্ছা প্লাস 1, আচ্ছা প্লাস এখানে দেখো -2 এর সঙ্গে যদি 1 গুণ করি কি হবে -2, আচ্ছা 1 এর স্কয়ার কত হয় 1, প্লাসে মাইনাসে কি হবে -2 এর সঙ্গে যদি 1 গুণ করি -2, প্লাস আচ্ছা -2 গুণিত -2 মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 2 এর স্কয়ার আসবে কত 4,
আচ্ছা প্লাস, ওপরে দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 2 গণিত 1 মানে কত আসবে 2। আচ্ছা মাইনাস 2 এর স্কয়ার মানে কত হবে 4। আচ্ছা প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 2 গণিত 1 মানে 2 প্লাস হচ্ছে 1। আচ্ছা এখান থেকে দেখো উপরে আমরা কি পাচ্ছি 1 আর নিচে 3টা একের যোগফল মানে আসছে 3। আচ্ছা তারপর দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাই না? যেমন নিচে যেমন মাইনাস প্লাস আমরা মাইনাস করে দিয়েছিলাম, তেমনি প্লাস মাইনাস এখানেও আমরা বলবো কত মাইনাস বলবো, প্লাস মাইনাসে কত বলবো আমরা মাইনাস বলবো। তার মানে এখানে বলতে পারি যে উপরে যে মাইনাস, এখানে উপরে 2। আচ্ছা দেখো এখানে আছে 4 আর এখানে আছে 1, তাহলে 5, 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তার মানে কত আসবে 3। আচ্ছা এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, উপরে আছে কত, উপরে আছে 2 মানে 2 বসালাম। আচ্ছা 4 আর 1 যোগ করলে 5, 5 থেকে 2 বাদ দিলে কত পাবো 3। আচ্ছা এখান থেকে এবার আমরা কি করব বলো তো, এগুলো লসাও করব। আমি এই পাশে করছি। আচ্ছা এখানে দেখো 3 3 আর 3, 3 3 আর 3 এর লসাও কত হবে, নিশ্চয় 3 আসবে, তার মানে 3 বসালাম। আচ্ছা এখানে দেখো লসাউর সঙ্গে হর কিন্তু মিলে গেছে, তার মানে আমরা কি করব 1 বসিয়ে দেব। আচ্ছা তারপর দেখো মাইনাস আছে, মাইনাস বসাবো। আবার দেখো হরের সঙ্গে লসাও মিলেছে, তার মানে যেটা লবে আছে তাকে বসিয়ে দাও, মানে -2 বসাবো। আচ্ছা দেখো হরের সঙ্গে লব মিলে এই লসাও মিলে গেছে, তার মানে এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাস বসাবো। দেখো এই উপরে আছে 2, তার মানে এখানে বসাবো 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি নিচে কত আসবে 3। আচ্ছা এখানে দেখো 2 আর 2 এর যদি যোগ করি কত আসবে -4, মানে 1 -4। আচ্ছা 4 বড় না 1 বড়, নিশ্চয়ই 4 বড়, কিন্তু যেহেতু মাইনাস আছে তাই আমরা বসাবো কত মাইনাস। তাহলে 4 থেকে যদি 1 বিয়োগ করি কত আসবে -3 বাই হচ্ছে 3। এবার দেখো 3 আর 3 কেটে যাচ্ছে মানে 1, তার মানে এখানে অ্যান্সার আসবে -1। এটা হচ্ছে অ্যান্সার। আমি আবারও বলছি দেখো এ বি আর সি এটা তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো মান ধরতে পারো, কিন্তু এমন মান ধরবে যেন তিনটার যোগফল 0 আসে। আমি এ এর মান 1, বি এর মান 1 আর সি এর মান -2 ধরে নিয়েছি। তারপর ওরা যে প্রশ্নটা বলেছে সেটা টোকা হয়েছে, আমরা সমস্ত জায়গায় এ বি সি এর জায়গায় মান বসালাম, ক্যালকুলেশন করলাম। তারপর দেখো আমাদের এরকম ট্রাম পার্ট এসছে, আমরা নিচের হচ্ছে লসাও করেছি, লসাও করার পর উপরগুলো যেরকম করতে হয় নিয়ম, লসাও নিয়ম ফলো করে। আচ্ছা তারপর দেখো এখানে 4 আর এখানে 1 এসছে, আমরা মাইনাস করলাম, 3 আর 3 কেটে যাচ্ছে -1। এটা হচ্ছে आंसर। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে ওটা 2 এর 5 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, বলছে 2x + 3 বাই হচ্ছে x² - x - 2 সমান a বাই x - 2 প্লাস b বাই x + 1। তো এখানে দেখো পরের যে পার্টটা আছে সমানের ওই সাইডে কিন্তু কিছু চেঞ্জ করার মতো কিছু নেই, কিন্তু এই সাইডে যেটা আছে দেখো 2x/3 বাই হচ্ছে নিচে x² প্লাস x² - x মাইনাস হচ্ছে 2 আছে। তো এই যে পার্টটা আছে এটা মিডল ফ্যাক্টর করতে পারি তো নাকি? মিডল ফ্যাক্টর যদি করি তাহলে ওই সাইডে যেটা আছে না সেই পার্ট আকারে আসবে। তো আমরা আগে ডাইরেক্ট মিডল ফ্যাক্টরটা করে নিই। দেখো 2 এর 5 x² - x মাইনাস হচ্ছে কত 2। এটা যদি আমরা মিডল ফ্যাক্টর করি, মিডল ফ্যাক্টরের নিয়ম আমরা কি জানি যে লাস্টে অর্থাৎ শেষে যে সংখ্যাটা থাকবে বা প্রথমে যদি থাকে তাদের গুণ করে, আর যদি না থাকে তাহলে শেষে যে সংখ্যাটা আছে তাকে ভেঙে মিডলের মানে যে টার্মটা আছে তাকে মিলাবো, তাই মিডল ফ্যাক্টর বলছে। আচ্ছা 2 কে ভেঙে যদি 1 মিলাতে যায় তো আমরা এরকম বলতে পারি x² - 2 1 কে 2 হয়, তার মানে -2x প্লাস হচ্ছে x মানে 1x, তাহলে দুটো x থেকে যদি একটা x বিয়োগ করি একটা x আসছে, মাইনাস হচ্ছে কি 2। তোমরা যে প্রসেসে মিডল ফ্যাক্টর করো সেই প্রসেসে করবে। আচ্ছা এখান থেকে দেখো x আর x আছে না, তাহলে x কে কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকছে x - 2 আর এখানে প্লাস 1 কমন নাও, তার মানে থাকছে x - 2। দেখো x - 2 x - 2 মিলছে তো নাকি, তার মানে আমরা বলতে পারি x - 2 ইনটু x + 1। এবার যেটা অঙ্ক বলেছে সেই অঙ্কটা তোমরা টুকু কি বলেছে দেখো 2x প্লাস হচ্ছে 3 বাই কি আছে এই যে x² - x - 2 আছে, x² - x - 2 সমান কি বলা হয়েছে দেখো a বাই x - 2, a বাই x - 2 প্লাস কি বলা হয়েছে দেখো b বাই x + 1, b বাই হচ্ছে x + 1। তাহলে এই জায়গাটাকে ভেঙে আমরা কি পেয়েছি, এটা পেয়েছি, তার মানে এখানে বলতে পারি যে 2x + 3 বাই হচ্ছে x - 2 ইনটু x প্লাস হচ্ছে 1 সমান a বাই x - 2 প্লাস b বাই x + 1। আচ্ছা দেখো তো সমানের এদিকে x - 2 ইনটু x প্লাস, আচ্ছা এইটাকে তার আগে আমরা কি করব লসাগু আকারে নিয়ে আসবো, তারপর কাটবো ভাঙবো। আচ্ছা
তাহলে এখান থেকে বলতে পারি 2x প্লাস 3 বাই x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 সমান, আচ্ছা এটাকে যদি আমরা লসাও করি অর্থাৎ হরের আর হরের যদি লসাও করি কত পাবো, x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। দেখো x মাইনাস 2 এখানে হরে আছে আর এখানে আছে x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1, তার মানে এখানে কি নাই, x প্লাস 1 নাই, তার মানে এখানে বলতে পারি x a ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা তারপর প্লাস আছে, দেখো b আছে উপরে, b রেখে দাও, তার সঙ্গে কত গুণ হবে বলো তো, এখানে গুণ চিহ্ন না দিলে হবে, অসুবিধা নেই। x প্লাস 1 আছে, x প্লাস 1 আছে, কি নাই, x মাইনাস 2 নাই, তার মানে x মাইনাস 2 দ্বারা গুণ করব। আচ্ছা এখান থেকে দেখো এই পার্টটা নিচ নিচ হরের একই একই আছে, তাই আমরা সমানের ক্ষেত্রে এদিক আর ওইদিক কাটতে কিন্তু পারবো, ঠিক আছে। আচ্ছা ইমপ্লাইজ দ্যাট বা চিহ্ন দিব। আচ্ছা এখান থেকে দেখো আমরা 2x প্লাস 3, তাহলে আমরা 2x প্লাস 3 সমান কি পাচ্ছি, a গণিত x, একবারে করে দিই। আচ্ছা a গণিত x মানে কি হবে x, প্লাস a গণিত 1 মানে কি হবে a, প্লাস b গণিত x মানে কি হবে bx। আচ্ছা প্লাসে মাইনাস কি হয় মাইনাস, b গণিত 2 মানে কি পাবো 2b। আচ্ছা এখান থেকে দেখো 2x প্লাস 3 আছে, এদিকে কিছু কিন্তু করা যাচ্ছে না, কিন্তু এখানে কমনের একটা ব্যাপার আসছে, অর্থাৎ x x কমন নিতে পারি এখানে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2x প্লাস 3 সমান ax আর bx এর থেকে আমরা x কে ধরো কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে a, x থেকে আমরা ax থেকে আমরা x কে নিয়ে নিয়েছি মানে কি থাকবে a, আর bx থেকে আমরা x কে নিয়ে নিয়েছি মানে কি থাকবে b, প্লাস এখানে থাকবে দেখো a আর মাইনাস 2b আছে, এখান থেকে কিছুই কমন নেওয়া যাবে না, তো ধরো সাপোজ আমি 1 নিলাম, তার মানে কি পড়ে থাকবে a মাইনাস 2b। আচ্ছা এবার দেখো এটার সঙ্গে অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি তুলনা করো, তো এখানে আছে x গণিত 2 আর এখানে আছে x গণিত a প্লাস b। আমার দরকার a আর b এর কি, a আর b এর হচ্ছে আমাদের যেটা বের করতে বলেছে, দেখো মান কত তাই বলেছে, তাই তো নাকি। তাহলে a আর b এর যদি মান বের করতে যাই তাহলে আমরা কি এটা বলতে পারি যে অতএব a প্লাস b সমান হচ্ছে কত 2। এক্সটা বাদ দাও, দুই জায়গায় x বাদ দাও, ঠিক আছে, x গণিত আর এখানেও x গণিত আছে, তার মানে এদিক ওদিক সমান আছে নিশ্চয়, তাহলে আমরা বলতে পারি a প্লাস b সমান হচ্ছে 2। তো এখান থেকে কি আমরা বলতে পারি যে a সমান হচ্ছে 2 মাইনাস b, অর্থাৎ প্লাস বিটাকে সমানের ওইদিকে পাঠিয়ে দিলাম। আচ্ছা আবার দেখো 3 আর এখানে আছে 1 গণিত a মাইনাস 2b, তার মানে আমরা বুঝতে পারছি যে a মাইনাস 2b সমান কিন্তু কি আসবে 3 আসবে, তাহলে a মাইনাস 2b সমান কত 3। আচ্ছা এখানে a সমান যদি 2 মাইনাস b পাই, তো এর জায়গায় আমরা কি বসাতে পারি না যে 2 মাইনাস b, আর এখানে যেটা ছিল মাইনাস 2b সমান হচ্ছে কত 3। আচ্ছা এখান থেকে দেখো মাইনাস b আর মাইনাস 2b যদি যোগ করি কত পাবো মাইনাস 3b সমান, সমানের এদিকে প্লাস 2 আছে, সমানের ওইদিকে গেলে কি হবে মাইনাস 2 হবে, অর্থাৎ 3 মাইনাস 2। তাহলে এখান থেকে মাইনাস 3b সমান আমরা বলতে পারি 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1। তাহলে অতএব b এর মান বের করতে হবে, b সমান আমরা বলতে পারি, দেখো b এর সঙ্গে মাইনাস 3 গুণ আকারে আছে, তাকে আমি সমানের ওইদিকে পাঠিয়ে দিব, তার মানে b সমান আসবে মাইনাস 1/3। আচ্ছা এটা b এর মান বেরালো, এবার যেটা আমাদের বের করতে হবে a এর মান। আচ্ছা a সমান যদি 2 মাইনাস b হয়, তাহলে আমরা কি এটা বলতে পারি যে a সমান দেখো 2 মাইনাস b, তার মানে অলরেডি 2 আছে 2 বসিয়ে দাও, মাইনাস b তার মানে মাইনাস কিন্তু সূত্র অনুযায়ী আছে, আর b এর মান হচ্ছে মাইনাস 1/3, তার মানে এখানে বসবে 1/3। আচ্ছা এখানে মাইনাস বসবে, অলরেডি সূত্র অনুযায়ী একটা মাইনাস আছে তাই মাইনাস বসলো, আর b এর মান হচ্ছে মাইনাস 1/3, তাই এখানে মাইনাস 1/3 বসবে। তাহলে এখান থেকে বলতে পারি 2 মাইনাসে মাইনাসে কি হবে বলো তো প্লাস হবে 1/3। তাহলে লসাও করো কত পাবে 3 3 দুগুণে 6 আর 1 7, এটা হচ্ছে आंसर। তাহলে a এর মান হচ্ছে 7/3 আর b এর মান হচ্ছে 1/3। দেখো প্রথমে হচ্ছে আমরা এটাকে মিডল ফ্যাক্টর করেছি, মিডল ফ্যাক্টর করার পরে এটাকে ভাঙলাম, ভাঙার পরে এটা হচ্ছে লসাও করেছি, দেখো এদিক আর এদিক সমান কাটছে কেটে দিলাম, তারপর উপরের এটা সমান এটা বলতে পারি, এখানে কোনাকুনি এই যে জায়গাটা ছিল মানে গুণ করলাম। আচ্ছা এখানেও যেটা টার্ম ছিল সেটাকেও গুণ করলাম, তারপর x কে কমন নিয়েছি, এখানে কিছু কমন যাচ্ছে না মানে 1। এবার আমরা তুলনা করলাম, x এর সঙ্গে গুণ আছে x এর সঙ্গে গুণ আছে, তার মানে আমরা হচ্ছে তুলনা করে পাই a প্লাস b সমান 2। আচ্ছা তাহলে a সমান 2 মাইনাস b বলতে পারি। আচ্ছা এবার a মাইনাস 2b সমান হচ্ছে a মাইনাস 2b, মানে এটা যেটা থাকছে বাকি সেটা সমান 3 বলতে পারি, সেখান থেকে b এর মান বেরালো, তার মানে a এর মান আমরা বের করতে পারি। ক্লিয়ার?
আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে এই টাইপের অঙ্ক কিন্তু বইয়ে তোমাদের পাবে, ঠিক আছে। 2 এর যে 6 নম্বর প্রশ্নটা আছে দেখো বলছে একটি বহুভুজের তিনটে অন্তর্কোণের পরিমাপ বলে দিয়েছে, বাকি অন্তর্কোণগুলির প্রতিটির মান হচ্ছে 135 ডিগ্রি। তাহলে বহুভুজটার কটা বাহু সংখ্যা ছিল এটা আমাদের বের করতে হবে। আচ্ছা যেহেতু বহুভুজটার বাহু সংখ্যা আমাদের জানা নাই, তাই বহুভুজটির বাহু সংখ্যা আমরা n ধরে নিতে পারি। আচ্ছা দেখো তাহলে আমরা বলতে পারি 2 এর 6 নম্বর এটা যে ধরি বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে n। তাহলে ধরি বহুভুজটির বাহু সংখ্যা কত আসবে, বাহু সংখ্যা হচ্ছে n। আচ্ছা বলেছে যে প্রথম যেটা তিনটা কোণের পরিমাপ বলে দিয়েছে, তাহলে তিনটি কোণের অন্তর্কোণের সমষ্টি কত হবে বলো তো। যেহেতু তিনটি কোণ বলেছে তিনটা যোগ করে নেব। আচ্ছা তিনটি অন্তর্কোণের সমষ্টি, বহুভুজটি তিনটি অন্তর্কোণের সমষ্টি, অর্থাৎ আমরা তিনটে কোণ হচ্ছে যোগ করব। কি কি আছে দেখো 145 ডিগ্রি, 145 ডিগ্রি, তারপর আছে দেখো 150 ডিগ্রি আর 155 ডিগ্রি, 150 ডিগ্রি আর হচ্ছে 155 ডিগ্রি। আচ্ছা এগুলো যদি আমরা ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সার আসবে 450 ডিগ্রি। তাহলে তিনটি অন্তর্কোণের সমষ্টি আসলো কত, 450 ডিগ্রি। এবার দেখো আমাকে একটা জিনিস বোঝাও তোমরা, যে আমরা যদি বহুভুজের বাহু সংখ্যা n ধরি, তার মধ্যে তিনটা অন্তর্কোণ বের করেছি, মানে তিনটা বাহু, তিনটা অন্তর্কোণ মানে কি তিনটা বাহুর বের করলাম। তাহলে বাকি বাহু কটা হবে বলো তো, n থেকে তিনটা বাহু আমরা বাদ দিয়ে দিব। তার মানে n থেকে আমরা কি করব, যেহেতু বাকি অন্তর্কোণগুলির বলেছে, তার মানে বাকির জায়গায় আমরা বলতে পারি n-3। কেন লিখলাম, কারণ n হচ্ছে বাহু সংখ্যা, তার মধ্যে তুমি তিনটা অন্তর্কোণ বের করেছো, অন্তর্কোণ মানে তো এখানে তিনটা বাহুরও বের করা, তাই n-3। তাহলে অন্তর্কোণের সমষ্টি কত হবে বলো তো। দেখো বাকি যে অন্তর্কোণগুলো ছিল এটা তো বাকির, তাদের প্রত্যেকটা কোণের পরিমাপ বলে দিয়েছে কত, 135 ডিগ্রি। তাহলে n-3 গণিত কি বলতে পারি 135 ডিগ্রি। আচ্ছা সমানই দেখো n এর সঙ্গে 135 গুণ করতে হবে আমাদের। যদি n এর সঙ্গে 135 গুণ করি তার মানে 135 n আসবে। আচ্ছা আর মাইনাস প্লাস কি হবে, মাইনাস 3 এর সঙ্গে যদি 135 ডিগ্রি গুণ করি তাহলে আমরা কত পাবো, 135 কে 3 দ্বারা গুণ করলে 405 ডিগ্রি আসবে, দেখবে তোমরা ক্যালকুলেশন করে। আচ্ছা এটা পেলাম। তাহলে এখন আমরা এই কথাটা বলতে পারি যে শর্তানুসারে দেখো শর্তানুসারে কি বলতে পারি, এখানে আমাদের যেটা দরকার যে আমরা জানি দেখো এখানে তিনটা অন্তর্কোণ আর বাকি যেগুলো ছিল সেই দুটোর পেয়ে গেছি, এটা সমানিত একটা বহুভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি আসবে। তাহলে একটা বহুভুজের অন্তর্কোণের পরিমাপের সমষ্টি বের করার সূত্র হচ্ছে 2 × n-2 × 90 ডিগ্রি, এটা হয়। আচ্ছা সেখান থেকে দেখো আমাদের তিনটে অন্তর্কোণ মানে 450 ডিগ্রি প্লাস হচ্ছে বাকি যে অন্তর্কোণগুলি ছিল অর্থাৎ 135 n-405 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে আমরা তিনটে প্লাস হচ্ছে বাকিগুলো যোগ করলাম, সমানই তো বলতে পারি যে একটা মানে বহুভুজের অন্তর্কোণগুলির সমষ্টি সমান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো 2 × n মানে 2n মাইনাস 2 × 2 = 4 আর বাইরে 90 ডিগ্রি গুণ আকারে থাকবে সমান। আচ্ছা 450 থেকে যদি আমরা 405 মাইনাস করি তাহলে হচ্ছে আমরা পাবো 45 ডিগ্রি প্লাস হচ্ছে 135 n। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি দেখো 90 কে 2 দ্বারা গুণ করো মানে 180 n মাইনাস 4 × 9 = 36 সমান হচ্ছে 45 ডিগ্রি প্লাস 135 n। আচ্ছা এখান থেকে n গুলোকে একদিকে নিয়ে এসো, তার মানে 180 n মাইনাস দেখো ওইদিকে প্লাস 135 n আছে, এদিকে যদি আসে তাহলে মাইনাস 135 n হবে সমান, এদিকে আছে 45 ডিগ্রি আর এদিকে আছে মাইনাস 360 ডিগ্রি, ওইদিকে গেলে হবে কত, প্লাস 360 ডিগ্রি হবে। আচ্ছা এখান থেকে দেখো 180 n থেকে যদি 135 n মাইনাস করি, 180 থেকে 135 যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে 10 থেকে 5 বাদ দিলে 5, 8 থেকে 4 বাদ দিলে 4 মানে 45 n সমান হচ্ছে
যে 45 আর হচ্ছে আমরা 360 কে যোগ করব, 45 আর 360 কে যদি যোগ করি তাহলে 405 ডিগ্রি পাবো। তাহলে এখান থেকে আমাদের যেটা দরকার, অতএব আচ্ছা যদি 5 দিয়ে কাটি, দেখো 5 9 45 আসবে, আর 5 8 40, 5 কে 5, মানে 9 দিয়ে আবার কাটো, 9 9 81, তার মানে অতএব n সমান আসছে কত, 9। তাহলে অতএব বহুভুজটির বাহু সংখ্যা, অতএব বহুভুজটির বাহু সংখ্যা কত আসবে, 9টি। এটা হচ্ছে आंसर, ক্লিয়ার। আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে দেখবে কি বলেছে, 2 এর 7 নাম্বার বলছে একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে 42 সেন্টিমিটার। একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে 42 সেন্টিমিটার। এর বৃহত্তম বাহুর মান, মানে ত্রিভুজটার বৃহত্তম বাহুর মান কি হবে, মৌলিক সংখ্যা হবে, মানে যে বৃহত্তম বাহুটা থাকবে সেটা মৌলিক সংখ্যা হবে। আমাদের যেটা বের করতে হবে এর সম্ভাব্য মান কি কি হতে পারে, মানে ত্রিভুজের যে সম্ভাব্য মানগুলো কি কি হতে পারে, যে বৃহত্তম বাহু সেই বৃহত্তম বাহুটা কি কি হতে পারে। আচ্ছা যেহেতু 42 বলেছে, ঠিক আছে, মানে পরিসীমা হবে, তো বৃহত্তম বাহুটা জানা নাই আমাদের, তো বৃহত্তম বাহুটা আমরা ধরি x ধরে নাও। তাহলে ধরি বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু সমান হচ্ছে x। আচ্ছা যদি বৃহত্তম বাহু x ধরি, তোমার দেখো তোমার কাছে পরিসীমা জানা আছে, বৃহত্তম বাহু জানা আছে। পরিসীমা মানে তো 3 দিকের, মানে ত্রিভুজের ক্ষেত্রে 3 দিক হচ্ছে, 3 দিকের হচ্ছে সমষ্টির কথা বোঝানো হয়েছে। তার মধ্যে বড় বাহুটা যেহেতু x ধরে নিয়েছি, তো আমরা এটাকে লিখতে পারি 42 - x, অর্থাৎ পরিসীমা থেকে বড় বাহুটা মাইনাস করে দিলাম। আচ্ছা সেটা অবশ্যই x এর থেকে কি হবে, গ্রেটার দেন হবে। অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে একটা ত্রিভুজ কখন তৈরি করা সম্ভব বলো তো, যখন যেটা বড় বাহু থাকবে, অর্থাৎ 3টে বাহু ধরো ত্রিভুজের আছে, সেখান থেকে একটা বাহুকে আমি আলাদা করে দিলাম, সেই যে বাহুটা থাকবে সেই বাহুটার পরিমাপের তুলনায় বাকি যে দুটো থাকবে সেই দুটোর যোগফল অবশ্যই বড় হবে। এটাই তো বোঝাতে চাইছে। অর্থাৎ বড়টা বাদ দিয়ে বাকি দুটো ছোট বাহুর দুটো যোগফল থাকছে এখানে, সেটা নিশ্চয়ই বৃহত্তম যে বাহুটা আছে তার তুলনায় বড় হবে, মানে তাদের যোগফল। আচ্ছা এখান থেকে দেখো তো এই মাইনাস এক্সটা আছে না, একই রকম ভাবে তুমি সমাধান করতে পারো, কিন্তু এখানে লেস দ্যান গ্রেটার দ্যান ডাজ নট ম্যাটার। এখান থেকে আমরা এরকম ভাবে বলতেই পারি যে 42 গ্রেটার দ্যান মাইনাস এক্স ছিল, গ্রেটার দ্যানের ওইদিকে পাঠালে একই রকম প্লাস এক্স হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 42 গ্রেটার দ্যান, দেখো এক্স আর এক্স যদি যোগ করি 2x পাবো। এখানে দেখো 42 আছে, এখানে 2 আছে, এখানে গুণ আকারে আছে, কাটাকাটি করে দাও। তার মানে এখানে 42 এর সঙ্গে 2 যদি কাটাকাটি করি 21 দুগুণে 42 হয়, মানে 21x। মানে এটাই আমরা বলতে পারবো যে যে বৃহত্তম বাহুটা হবে না সেটা অবশ্যই 21 এর থেকে কি হবে বলতো, কম হবে। এটা মানে এটাই বুঝেছি যে বৃহত্তম বাহুটার পরিমাপ কি হবে, 21 এর তুলনায় কম হবে, আর অবশ্যই মৌলিক সংখ্যার মধ্যে হবে বলেছে। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি হবে, 1 থেকে 21 এর মধ্যে হবে। তাহলে 1 থেকে 21 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে বলো তো, 1 থেকে 21 এর মধ্যে মৌলিক সংখ্যা। আচ্ছা প্রথমেই আমরা যেটা পাবো 2, তারপরে পাবো 3, তারপরে পাবো 5, 7, 7 পরে কি পাবো 11, 11 পরে পাবো 13, 13 পরে হচ্ছে 17, 17 পরে হচ্ছে 19, আর কিন্তু পাবো না, মানে 19 এর পরে আবার মানে পরে চলে যাচ্ছে। আচ্ছা এই যে জায়গাটাই আমরা সব থেকে বেশি যদি ধরো সাপোজ বৃহত্তম বাহুটা যেহেতু মৌলিক সংখ্যা বলেছে, আচ্ছা ধরো সাপোজ আমি 19 ধরলাম। আচ্ছা তার আগে এখানে একটা জিনিস লিখবো যে বৃহত্তম বাহু কি কি হতে পারে। আচ্ছা ক্ষুদ্রতম বাহুটাও লিখে রাখি, এখানে আমরা ক্ষুদ্রতম বাহুর সমষ্টি বলে লিখে রাখছি, মানে বাকি দুটো যোগফল, ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, মানে এখানে দুটো বাহুর যোগফল থাকবে। আচ্ছা যদি বৃহত্তম বাহু ধরো সাপোজ 19 হয়, 19 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা তাহলে ক্ষুদ্রতম বাহুটা কত হবে বলো তো, যেটা পরিসীমা আছে অর্থাৎ 42 - 19। তাহলে 42 থেকে যদি আমরা 19 বিয়োগ করি, 42 থেকে 19 বিয়োগ করি কত পাবো বলো তো, 23। আমরা ক্ষুদ্রতম বাহু দুটো দেখো, যেটা বড় বাহু ছিল 19, যেটা বড় বাহু ছিল কত 19, এই 19টার তুলনায় দেখো দুটো বাহুর যোগফল। আমরা তো জানি যেটা বড় বাহু থাকবে তাকে আলাদা করে দিয়ে যদি ছোট বাহু দুটো যোগ করি সেটা বড় বাহুর তুলনায় কি হবে, বড় হবে। দেখো 19 এর তুলনায় 23 বড় হয়েছে, ঠিক আছে। আবার 19টা দেখো তো 21 এর এদিকে আছে। আচ্ছা তারপরে ধরো সাপোজ 17 নিলাম বৃহত্তম বাহু, তাহলে কি হবে 42 - 17, যদি বিয়োগ করি তাহলে দেখবা 25 আসবে।
আচ্ছা, তাহলে একই রকম ভাবে দেখো তো 25 নিশ্চয় 17 তুলনায় বড় আছে, মানে দুটো যোগফল। আচ্ছা, এবার যদি নিই আমরা 13, তাহলে দেখো 13 যদি নিই তাহলে কি হবে, 42 থেকে 13 বিয়োগ করব। আচ্ছা, এখানে 29 আসবে দেখবে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই 29 যে মানটা আছে এই মানটা কিন্তু আমরা নিতে পারবো না। অর্থাৎ এই যে এখানে আমরা পেয়েছি 19 আর 17, এই দুটো হচ্ছে সম্ভাব্য মান হবে। অর্থাৎ এখানে কি বলে, চলো সম্ভাব্য মান প্লাস হচ্ছে সেটা জানো মৌলিক সংখ্যা, তো সম্ভাব্য মান প্লাস হচ্ছে মৌলিক সংখ্যা যে দুটো হবে সেটা হচ্ছে 19 আর হচ্ছে 17। তোমরা এভাবে করতে পারো, যে এখানটা করে এত দূর পর্যন্ত করলেই হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাদের যে নেক্সট অর্থাৎ 1-এর 8 নাম্বার প্রশ্ন আছে, 2 মার্কের শেষ প্রশ্ন। দেখো কি বলছে, এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এমন ভাবে যেন বিসি সমান হচ্ছে সিডি হয়। অর্থাৎ কি বলতে চাইছে, দেখো এরকম টাইপের, ধরো এ বি সি এটা একটা ত্রিভুজ দিয়ে বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছে, এমন ভাবে বর্ধিত করেছে যেন বিসি সমান সিডি হয়। তার মানে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এই দুটোকে যুক্ত করেছি, এ আর ডি কে। আচ্ছা, এবার একটা জিনিস বলেছে ওরা যে এবিসি হচ্ছে একটা কি বলতো সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, প্রত্যেকটা বাহুর পরিমাপ সমান হবে, প্রত্যেকটা কোণের পরিমাপও সমান হবে। তো ধরো সাপোজ এটাকে এক্স ধরলাম, এটাকেও এক্স ধরলাম, এটাকেও কি ধরলাম, এক্স ধরলাম। আচ্ছা, যেহেতু বিসি সমান সিডি হয়, তার মানে এটা যদি এক্স হয় নিশ্চয় এটাও কত হবে, এক্স আসবে। আমাদের যেটা বের করতে হবে, দেখো আমাদের বের করতে হয় এবি এডি আর হচ্ছে বিডি, এবি এডি আর বিডির অনুপাত বের করতে হবে। আচ্ছা, যেহেতু আমরা এক্স ধরে নিয়েছি অর্থাৎ এক্স সেন্টিমিটার ধরে নিয়েছি, তাহলে আমরা বলতেই পারি যে ধরি এবি সমান হচ্ছে এক্স সেমি, অর্থাৎ এই এবি সমান হচ্ছে এক্স সেমি। আচ্ছা, যদি এবি সমান এক্স সেমি হয় তাহলে বলো তো বিসি সমান হচ্ছে সিডি হয়েছে, তার মানে বিসি, যেহেতু বিসি সমান সিডি সমান হচ্ছে এক্স সেমি, যদি এটা হয় তাহলে বিডি, অতএব বিডি বিডি সমান কি হবে, এক্স প্লাস হচ্ছে এক্স, অর্থাৎ 2x সেমি হবে। দেখো দুটো কিন্তু মান আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমাদের এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে এডি। আমাদের কি বের করতে হবে, এডি। আচ্ছা, এডি বের করার আগে আমরা যেটা করব সেটা দেখো, এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ তার মানে এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত বলতো 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটার পরিমাপ কত হবে বলতো, কোণ এ সি ডি সমান হচ্ছে, আমরা জানি এখানে এক সরল কোণ তৈরি হয়েছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি সমান আসছে কত, 120 ডিগ্রি। মানে এই কোণের পরিমাপটা এসছে 120 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি এটা এক্স, এটা হচ্ছে এক্স, আর এখানে একটা বড় স্থূলকোণ তৈরি হয়েছে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই বাহু আর এই বাহু সমান আছে, অর্থাৎ ওই ত্রিভুজের দুটো বাহুর পরিমাপ সমান। যদি দুটো বাহুর পরিমাপ সমান হয় দুটো কোণের পরিমাপও সমান হবে, তার মানে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান আছে। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, মানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি সিডি সমান হচ্ছে এসি, এটা লিখতেই পারি আমরা, যেহেতু এসি সমান হচ্ছে সিডি, সুতরাং আমরা বলতেই পারি যে কোণ সিএডি সমান হচ্ছে কোণ এডিসি সমানই হচ্ছে কি বলতো 180 থেকে আমরা 120 মাইনাস করব, তাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 120 ডিগ্রি। তাহলে যদি ভাগ করি দেখো এখান থেকে মাইনাস করলে 60 ডিগ্রি আসবে, তাহলে 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি আসবে। তাহলে এটাও হচ্ছে 30 ডিগ্রি আসছে, এটাও হচ্ছে 30 ডিগ্রি। এবার একটা মজার বিষয় দেখো, এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ তৈরি আছে, তার মানে কোণ বি এ ডি, অতএব কোণ বি এ ডি সমান হচ্ছে কত বলতো 60 যোগ 30, মানে 60 ডিগ্রি যোগ হচ্ছে 30 ডিগ্রি, মানে কত আসছে 90 ডিগ্রি আসছে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না। আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে মানে 90 ডিগ্রি হবে, সেটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিডি একটি কি বলতো সমকোণী ত্রিভুজ, যেটা আমি একটু এদিকে লিখছি, 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজ।
আচ্ছা, এবার মাথায় রাখবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে সমকোণের সামনে যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ। এই অতিভুজ স্কয়ার মানে অতিভুজে যদি স্কয়ার করি অর্থাৎ অতি লেখা যায় একে, অতি স্কয়ার সমান হচ্ছে, আচ্ছা সমকোণ আছে মানে এটাকে লম্ব ধরে নাও, এবি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস এটাকে ভূমি ধরে নাও, তার মানে এডি স্কয়ার হবে। এটা হচ্ছে একটা সূত্র, তোমরা মাথায় রাখবে, এখন মুখস্থ করবে, তার প্রমাণ ক্লাস 10 এ গিয়ে করবে। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার, অর্থাৎ অতির জায়গায় আমরা লিখতে পারি যেটা বিডি আছে, তাহলে বিডি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আচ্ছা, বিডি সমান কত আমরা জানি, দেখো এক্স প্লাস এক্স জানি তো নাকি, তাহলে আমরা এক্স প্লাস এক্স মানে এক্স আর এক্স যদি যোগ করি মানে 2x, তার মানে 2x তার হচ্ছে স্কয়ার লিখতে পারি। আচ্ছা, সমান এবি, এবি মানে কত জানি, দেখো এবি স্কয়ার বলেছে মানে এক্স স্কয়ার, আচ্ছা প্লাস এডি স্কয়ার যেটা আমাদের বের করতে হবে, আচ্ছা এখানে লিখতে পারি এডি স্কয়ার। তাহলে যেহেতু এটাকে বের করতে হবে, আচ্ছা একটু পরে আসছি, দেখো 2 এর স্কয়ার কত হয় 4, এক্স স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার আছে তাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে মাইনাস এক্স স্কয়ার হয়ে যাবে, সমানই তো এডি স্কয়ার। তাহলে 4টে এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার যদি বিয়োগ করি 3x স্কয়ার হবে, আচ্ছা 3x স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার। আমরা এডি স্কয়ারকে এদিকে লিখতে পারি যে এডি স্কয়ার সমান হচ্ছে 3x স্কয়ার। আমাদের দরকার হচ্ছে এডির পরিমাপ, তাহলে এডি সমান আমরা বলতে পারি কি বলতো, দেখো এদিকে স্কয়ার আছে, যখন আমরা স্কয়ার উঠাবো সমানের ওদিকে চলে যাবে মানে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার 3x স্কয়ার। দেখো রুট যদি 9 থাকতো তাহলে তার মান 3 আসতো, কিন্তু এখানে কোনো মান আসবে না, কিন্তু এক্স স্কয়ার আছে মানে এক্স স্কয়ার থেকে আমরা রুটকে মানে রুট ওভার থেকে বের করতে পারি এক্স স্কয়ারকে, তাহলে আমরা বলতে পারি যে √3x, তাহলে এডির মানটা আমরা পেয়েছি √3x। আমাদের এখন যেটা বের করতে হবে তিনটার অনুপাত, কি কি, এবি অনুপাত, আচ্ছা বইয়ের নিয়মে আমি সাজাই, এডি অনুপাত কি আছে দেখো লাস্ট যেটা আছে বিডি, তাহলে এবি অনুপাত এডি অনুপাত বিডি। তাহলে এবির মানটা কত আসছে দেখো তো, এবির মানটা আসছে x, তাহলে এখানে বসাতে পারি x অনুপাত এডির মানটা কত আসছে দেখো, এডির মান আসছে √3x অনুপাত বিডি, বিডির মানটা আসছে কত দেখো, যেটা প্রথমেই পেয়েছি 2x। দেখো অনুপাতে সব জায়গায় x আছে না, তার মানে x গুলো সব কেটে যাবে, তাহলে এখান থেকে যদি x কেটে যায় কত থাকবে 1 অনুপাত, এখান থেকে x কেটে আছে কত থাকবে √3 অনুপাত, এখান থেকে x কেটে আছে মানে 2, তাহলে 1 অনুপাত √3 অনুপাত হচ্ছে 2, এটা হচ্ছে অ্যান্সার আছে। আমি আবারও বলছি দেখো এখানে আমরা তিনটা প্রথমে মান ধরে নিয়েছি, মানে এদিকে x ধরে নিয়েছি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে সবগুলো x হবে, ঠিক আছে। তাহলে BC সমান হচ্ছে CD সমান x, তারপর হচ্ছে আমরা BD সমান বলতে পারি এটা প্লাস এটা মানে x প্লাস x মানে 2x। আচ্ছা, এখান থেকে যদি এটা 60 হয় এটা কত আসবে 180 থেকে আমরা মাইনাস করব, কারণ যেটা সরল কোণ। আচ্ছা, এটা পাওয়ার পরে এই দুটো মানে বাহু সমান মানে দুটো কোণও সমান আসবে, দেখো 30 ডিগ্রি মান আসছে। আচ্ছা, তারপরে আমরা কি করেছি দেখো এটা 60 এটা 30 মানে আমরা বলতে পারি 90 ডিগ্রি, 60 আর 30 যোগ করলে মানে ওটা একটা সমকোণ তৈরি হয়েছে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে যেটার প্রমাণ ক্লাস 10 এ পড়বে, এখন শুধু আমরা এটা মুখস্থ করে রাখবো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী দেখো আমরা এডির মান বের করেছি, এডির মান বেরানোর পরে আমরা তিনটার অনুপাত করলাম, অনুপাত করার পর অ্যান্সার আসছে 1 অনুপাত √3 অনুপাত হচ্ছে 2, ঠিক আছে ক্লিয়ার। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের নেক্সট ক্লাস, অর্থাৎ নেক্সট যে পার্ট আছে 4 নম্বর পার্ট, সেই 4 নম্বর পার্টে রায় মার্টিনের পরের পার্টের 1 ও 2 মার্কের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।